শুভঙ্করদা গুড ইভিনিং সকলকে। আবার আমরা এক জায়গায় হলাম। আজকের সন্ধ্যার আমাদের অতিথি, আমাদের রিসোর্স পার্সন আমাদের মধ্যে উপস্থিত ডক্টর শুভঙ্কর ঘোষ রায়চৌধুরী। আমি শুভঙ্কর দাই বলবো। শুভঙ্কর দার পেশাগত পরিচয় দেব। শুভঙ্কর দা রায়দিঘি কলেজের ইংরাজি বিভাগে অ্যাসিস্ট্যান্ট প্রফেসর। শুভঙ্কর দার গবেষণার বিষয়ে একটুখানি বলা দরকার, তার কারণ সেখানেও থিয়েটার এবং থিয়েটারের ট্রান্সলেশন শুভঙ্করদার গবেষণার একটি বিষয় বলে উল্লেখিত। শুভঙ্করদা একাধিক পত্রপত্রিকা এবং অনলাইন পোর্টালে অনুবাদ কর্মের সঙ্গে দীর্ঘদিন ধরে যুক্ত এবং বর্তমানে শুভঙ্করদা রামকৃষ্ণ বিবেকানন্দর ভাবধারা নিয়ে একজন পোস্ট ডক্টরাল স্কলার হিসেবে কাজ করছেন। কিন্তু শুভঙ্করদা এর বাইরে আমাকে আর কিছু বলার বোধহয় মানে সংকেত দিতে চাইনি বলে এইটুকু লিখে পাঠিয়েছিল, কিন্তু আমি দুটো কথা বলবোই। একটা হচ্ছে শুভঙ্করদা একজন অত্যন্ত মননশীল লেখক, নাট্যকার, এবং শুভঙ্করদার এই যে অনুবাদ যা নিয়ে আজ শুভঙ্করদা বলবে, সেই অনুবাদ শুভঙ্করদা মাঝে মধ্যেই খুব উদাসীন ভাবে সোশ্যাল মিডিয়াতেই রেখে দেয়। আমি একাধিকবার বলেছি যে প্রকাশ করার কথা, তার মধ্যে একটি প্রকাশিত হয়েছে। আজকে আপনারা সনেট নম্বর 18 যে অনুবাদটা দেখছেন, সেটা আলোক জন্ম আধার কাব্য বলে একটি বইতে প্রকাশিত হয়েছে। আমি আর একেবারেই সময় নেব না, আমি শুভঙ্করদার হাতে সেশন তুলে দিচ্ছি এবং শুভঙ্করদা বলবেন। আপনারা যথারীতি আপনাদের প্রশ্ন, মন্তব্য কমেন্ট বক্সে রাখবেন। আর শুভঙ্করদা, আমি একটা কথা বলে দিই, আমাদের দুজন বাইরে, মানে দেশের বাইরে থেকে আমাদের পার্টিসিপেন্ট আছেন, কিন্তু ওনারা বাংলা খুবই চমৎকার বোঝেন এবং বলেনও। সুতরাং মানে ফিল ফ্রি টু সুইচ টু বাংলা অ্যাজ অ্যান্ড ওয়েন। আবারও অনেক ভালোবাসা। আমি মাইক, ক্যামেরা ইত্যাদি অফ করছি আবার। আচ্ছা, ধন্যবাদ দেবাদিত্য। হ্যাঁ, আমি বাংলাতেই মূলত জিনিসটাকে রাখবো, যেহেতু ইংরেজি থেকে বাংলায় অনুবাদের বিষয় নিয়ে আমরা কথা বলছি আজকে। এবং আমার আলোচনাটা, জানি না এটা ফরচুনেটলি না আনফরচুনেটলি খুব একটা একাডেমিক হবে না হয়তো আলোচনাটা, যেহেতু আমি অনুবাদ করার কিছু চেষ্টা করেছি শেক্সপিয়ারের সনেট দুটো, হয়তো ওই যেগুলো পাঠিয়েছিলাম ওনারা দেখেছেন পার্টিসিপেন্ট যারা, আর তার বাইরেও দুটো এখনো অব্দি করা। যেহেতু মানে কাজটার সঙ্গে সরাসরি যুক্ত থাকার সুযোগ হয়েছে, সেজন্য আমরা সাধারণভাবে সনেট রিলেটেড সাহিত্য সৃষ্টি, তার আলোচনা ইত্যাদিকে যেরকম একটা একাডেমিক দৃষ্টিভঙ্গি দিয়ে দেখে থাকি, এই আলোচনাটা হয়তো ঠিক সেরকম হবে না, একটুখানি অন্যভাবেই যেরকম যেরকম ভাবনা মনে আসছে বলবো এই বিষয়ে। কিছু তত্ত্বের কথা হয়তো চলে আসবে স্বাভাবিকভাবেই, যখন সনেট নিয়ে আমরা কথা বলছি। একেবারে তত্ত্ববিহীন আলোচনা কিরকম সেই নোঙর না ফেলে জলে দাঁড়িয়ে থাকার মতো। শুরু করি একটা বিষয় দিয়ে, মানে একেবারে খুব নিজের ব্যক্তিগত অভিজ্ঞতা। এই অভিজ্ঞতা বেশ কিছুটা সময় ধরে স্ট্রেচড আমার জীবনে। আমি যখন যে কলেজে, আমাদের ফার্স্ট সেমিস্টার তো তখন না, ফার্স্ট ইয়ারে শেক্সপিয়ারের সনেট পড়তে হতো। সনেট 18টাই আমাদের সিলেবাসে ছিল। আমাদের যে মাস্টারমশাই পড়াতেন, আর তখন ফার্স্ট ইয়ার মানে এখন যেরকম আমাদের প্রথম ক্লাসেই আমরা বলি যে আমরা আর 16টা ক্লাস পাবো তোমাদের সঙ্গে, এবং এই 16টা ক্লাসের মধ্যে আমরা প্রায় 8-9টা টেক্সট কমপ্লিট করবো, এরকম একটা অ্যাবসার্ড টাস্ক নিয়ে আমরা এগোই। তখন 1 বছর না হলেও অন্তত 10 মাস আমাদের পড়ার জন্য পড়ে আছে। এবং আমাদের সেই মাস্টারমশাই শেক্সপিয়ারের সনেট নাম্বার 18ই ছিল আমাদের সঙ্গে একমাত্র আলোচ্য বিষয়।
যার ফলে তিনি সাংঘাতিক সময় নিয়ে আহ, আহ, আচ্ছা, আমি ভিজিবল কি? আমার স্ক্রিনে একটা কিছু হয়তো। না, শুভঙ্করদা কোনো অসুবিধা হচ্ছে না, কোনো আচ্ছা অসুবিধা আচ্ছা, হচ্ছে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। তো তিনি যথেষ্ট সময় নিয়ে আমাদের সঙ্গে সেই বিষয়ে আলোচনা করেছিলেন, এবং একেবারে শেক্সপিয়ারের সময়ের আগে সনেট কিভাবে এলো ইংল্যান্ডে, স্যার টমাস ওয়াটের হাত ধরে, তারপরে এডমন্ড স্পেন্সার, ফিলিপ সিডনি করে একেবারে শেক্সপিয়ারে এসে শেক্সপিয়ারও যে সনেট লিখছেন সেই আলাদা হয়ে যাচ্ছে। সেই সনেটে কিভাবে আহ, দুটো ভাগ চলে আসছে, 154টা সনেট যে একভাবে কথা বলছে তা নয়, তার মধ্যে যে বিচিত্রতা আছে, এই সমস্ত কিছু নিয়ে খুব গভীরে আলোচনা করেছিলেন। এবং তার পাশাপাশি সনেট 18-এর টেক্সটটা আমরা পড়েছিলাম। যখন প্রথম সনেট 18-এর টেক্সট পড়ি, যে কোনো কারণেই হোক, সেটা শেক্সপিয়ার যে সময় লিখতেন সেই সময়কার ভাষার সঙ্গে আমাদের যে একটা স্বাভাবিক দূরত্ব তৈরি হয়েছে, সেই দূরত্বের কারণে হোক, আহ, প্রথমেই সাহিত্যের ছাত্র হিসেবে ঢুকে শেক্সপিয়ারের সনেট বুঝে ফেলবো এটা ভেবে তারপর বুঝতে না পারার কারণে হোক, যে কোনো কারণেই হোক, সনেট 18 প্রথমে আমাকে একদম টানেনি, পড়তে হতো তাই। তারপরে তো সময় কেটে গেল, শেক্সপিয়ারের সনেট আর রইলো না, মানে পরের বছরগুলোতে আর এটা ফিরে আসেনি। তারপরে যখন পাকে চক্রে সেই কলেজেই আমি আবার পার্ট টাইম শিক্ষক হিসেবে পড়াতে ঢুকলাম। তো যখন পড়াতে ঢুকেছি তখন আমাকে শেক্সপিয়ারের সনেট পড়াতে হয়নি, যদিও সেই সনেট 18ই সিলেবাসে তখনও রয়ে গেছে, তার সঙ্গে হয়তো সনেট 130টা অ্যাড হয়েছে। আহ, তো আমরা আহ, এরকম একদিন যখন পড়াচ্ছি, তখন একটি সেমিনার অর্গানাইজ করা হলো ডিপার্টমেন্টের পক্ষ থেকে। সেই সেমিনারটি কবিতা সংক্রান্ত, শেক্সপিয়ারের সনেট সংক্রান্ত না, সনেট সংক্রান্ত। এবং সেখানে রিসোর্স পার্সন হিসেবে এলেন আমার সেই মাস্টার মশাই। তিনি আহ, অন্য বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক। আহ, তখনও যখন আমরা পড়তাম তখনও তিনি তাই ছিলেন, সপ্তাহে একদিন করে আসতেন। এবং এখনো যখন তিনি সেমিনারে এলেন, তিনি অন্য বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক হিসেবেই এলেন। আবার আমার তাকে শোনার সুযোগ হলো, এবার স্বাভাবিকভাবেই আরো অনেক কম সময়ের জন্য, 1-1.5 ঘন্টার জন্য। এবং যখন আমার মাস্টারমশাই এই সনেটটি এবার পড়লেন, আবারও যে কোনো কারণেই হোক, এই কারণগুলো মোটামুটি আমি ভেবেচিন্তে দেখেছি যে অজানাই থাকে, ঠিক কি কারণে ভালো লাগে বা ভালো লাগে না এটা। তো যে কোনো কারণেই হোক, এইবার সনেটটা আমার কাছে একটু অন্যভাবে এলো। সেটা আমি এখনো অবধি মনে করি সেটা আমার মাস্টারমশাইয়ের পাঠের গুণেই হয়েছে। তিনি সনেটটি যেভাবে পড়েছিলেন আমাদের সামনে সেই দিন, আহ যেরকম ভাবে একটা কবিতা সাধারণত আমরা পড়ি না, একটা কবিতায় আমরা সবসময় ভাব ভাব, আবেগ আবেগ, এই একটা আমাদের খুব চলতি নিদান আছে কবিতার প্রতি। কিন্তু একটা কবিতায় জ্যোতিচিহ্ন যে কি সাংঘাতিক একটা জিনিস, সেইটা আমি সেই দিন আমার মাস্টারমশাই পাঠ শুনে বুঝেছিলাম। থেমে থেমে, যেখানে যতটা পজ প্রয়োজন, যেখানে কমা সেখানে কমার মতো থামা, যেখানে ফুল স্টপ পিরিয়ড সেখানে সেই মতো থামা, যেখানে একটা ড্যাশ দেওয়া সেখানে সেইটুকু থামা, এইগুলো আমাদের চোখের সামনে তখন টেক্সটটা খোলা, আমরা একদিকে টেক্সট দেখছি, অন্যদিকে কানে শুনছি তাকে। তো সেই একটি অভিজ্ঞতা আমার মনে আছে। এবং তখন প্রথমবার সনেট 18 পড়ার প্রায় প্রায় 8 বছর পরের কথা আমি বলছি। সেই 8 বছর পর গিয়ে আমার প্রথম মনে হলো যে হ্যাঁ, প্রেমের কবিতা হবে তো এই রকম হবে। এতদিন অব্দি আর যা কিছু পড়েছিলাম সেগুলো হঠাৎ মানে
কোট আনকোট প্রেমের কবিতা হিসেবে আমরা যা কিছু পড়েছি ইংরেজিতে, সেগুলো হঠাৎ আমার কাছে একটুখানি যেন তাদের স্কেলটা নেমে গেল, এবং হঠাৎ করে প্রায় আমার পুরো ক্যানভাসটা জুড়ে এই সনেট 18 উঠে এলো। মাস্টারমশাই সেই সেশন শুনে আমরা ফিরে এলাম। ফিরে এসে কিছুদিন, কতদিন বলবো, সপ্তাহ দুয়েক হয়তো, যাই কাজ করতে যাই, অর্থাৎ পড়াশুনো সম্বন্ধীয় যাই কাজ করতে যাই, ওই যেরকম মার্লো বলছেন, at my back I always hear time's winged chariot hurrying near, সেই টাইমস উইংগেড চ্যারিয়টের মতো এই সনেট 18 বেজে চলেছে আমার মাথার পেছনে, এবং আমার সেই মাস্টারমশাইয়ের পাঠে বেজে চলেছে। তো তখন আমার একবার মনে হলো যে আচ্ছা, এতই যখন ভালো লাগলো, এতই যখন বুঝলাম যে সত্যিকারের প্রেমের কবিতা কি জিনিস, সেই যে প্রেমিক এই উচ্চারণগুলো করছেন, তার অহংকার, তার প্রথমে ল্যাক অফ কনফিডেন্স এবং তারপর কনফিডেন্স, এই সমস্ত কিছু যদি বুঝেই থাকি, তাহলে আমি দেখি এই জিনিসটাকে আমার ভাষায় লিখলে কেমন লাগে দেখতে। তারপর আমার সনেট 18-এ হাত দেওয়া হলো অনুবাদ করার জন্য। অনুবাদ করতে খুব বেশি সময় লেগেছিল এমন নয়, হয়তো দিন দুয়েক পুরো সময় দিতে হয়েছিল, কিন্তু তারপর যাই হোক অনুবাদ হলো। এবার সনেট অনুবাদ করার একটা খুব মজার জায়গা হচ্ছে, আমি তো কোনো গদ্যাংশ অনুবাদ করছি না, আমি তো কোনো ফ্রি ভার্স অনুবাদ করছি না যে আমি আমার মতো একটু কেউ দেখতে পাবে না এদিক ওদিক করে সাজিয়ে নি ধরনের একটা মানসিকতা থেকে করছি, তা তো নয়। সনেট আমার কাছে সাংঘাতিক ওবিডিয়েন্স দাবি করে, সাংঘাতিক ওবিডিয়েন্স। মানে তার মাত্রা, তার ছন্দ, তার অন্তমিল আমি যদি ঠিক জায়গায় না রাখতে পারি, আমার সনেট অনুবাদ করার হয়ে গেল, এরকম ব্যাপার। তো সনেট 18-এর ক্ষেত্রে আমি করে আবার আমার আরেক মাস্টারমশাইকে পড়ালাম প্রথমে। সেই মাস্টারমশাইকে পড়ানোর সাহস আমার হয়নি, কারণ তার কবিতা তখন আমার মাথায় এমন ভাবে বাজছে যে তাকে আবার এই অনুবাদ পড়াবো এবং তিনি কি বলবেন সেসব সাহস আমার হয়নি। আর একজনকে পড়ালাম, তিনি বললেন যে হ্যাঁ হ্যাঁ বেশ করেছে, এটা সনেটের অনুবাদের মতো দেখাচ্ছে। বললাম আচ্ছা, তাতেই হবে, বাকিটা তারপর দেখি। তো এইভাবে সনেট অনুবাদ শুরু। এইবার একটু আগেই কথা প্রসঙ্গে দেবাদিত্য বলছিলেন যে আমার পিএইচডির সময় যে গবেষণার জায়গা, সেখানেও অনুবাদ ছিল, যদিও সেটা থিয়েটারের অনুবাদ। সেটা আরো একটু অন্যরকম ব্যাপার, সেটায় আরো কিছু প্যারামিটার্স মাথায় রাখার বিষয় থাকে, কবিতার থেকে, কবিতার অনুবাদের যে কিছুটা হলেও আলাদা। তবে আমার একটা কথা খুব মনে পড়ে, মানে যিনি আমার মেন্টর ছিলেন পিএইচডি তে, সেই মাস্টারমশাই আমাকে বলতেন অনুবাদের ক্ষেত্রে যে এটা একটা হাফ ক্রিয়েটিভ হাফ ক্রিটিক্যাল প্রসেস অনুবাদটা। এটা একটা মিনিং রিটেনিং কাম মিনিং মেকিং প্রসেস। আমরা একদম প্রথম প্রথম অনুবাদকে যেভাবে বুঝি, অর্থাৎ একেবারে মানে বুকিশ ডেফিনেশনের জায়গা থেকে অনুবাদকে যেভাবে বুঝি, সেটা কেন জানি না আমাদের সবসময় মনে হয় ইটস মিনিং রিটেনিং প্রসেস। আমার প্রাথমিক কাজ হচ্ছে বাবা যা বলেছে সেটাকে তুমি ধরে এনে তোমার ভাষায় বলো। কিন্তু এই ধরে এনে তোমার ভাষায় বলো করতে গিয়ে যারা শুধুমাত্র সেটুকুর ওপর জোর দিই আমরা, তারা শেষে গিয়ে এমন একটি খিচুড়ি জিনিস তৈরি করি যে মিনিংটা রিটেন্ড হলেও আমাদের ভাষায় তার কোনো অর্থ তৈরি হয় না। তো এই মিনিং মেকিং অ্যাজ ওয়েল অ্যাজ মিনিং রিটেইনিং, এই যে ব্যাপারটা, এইটা আমাকে খুব হন্ট করতো যখন মাস্টারমশাইয়ের কাছে প্রথম শুনলাম। তার আগে অব্দি অনুবাদ নিয়ে পড়াশুনো সবই ঠিক আছে, কিন্তু এতটা গভীরে তো ভেবে দেখা হয় না। গবেষণার তো ওটাই বৈশিষ্ট্য যে যেটা ওপর ওপর পড়েছি বা সেটা নিয়ে ডুব সাঁতার দিতে হয়। তো সে মিনিং রিটেইনিং কাম মিনিং মেকিং ব্যাপারটা নিয়ে আমাকে বেশ ভাবতে হলো, এবং তারপর যত এগোলাম আমার মনে হলো যে এটা কি, আমি কি অর্থ
নিয়ে কাজ করছি, মানে শুধুই কি অর্থ? এইবার আস্তে আস্তে রিটেনিং বা মেকিং শব্দটার ওপর আমি যতটা জোর দিয়ে শুরু করেছিলাম আমার অনুবাদের পাঠ, আস্তে আস্তে মেকিং বা রিটেনিং থেকে আমার জোরটা সরে গেল মিনিং শব্দটার ওপর। অ্যান্ড আই স্টার্টেড কোয়েশ্চেনিং যে এটা কি অর্থকে আমি রিটেন করছি বা অর্থ গড়ে তুলছি? কারণ অর্থই যদি হয়, একটা কবিতার অর্থই যদি আমাকে অ্যাপিল করে, তাহলে আমার সেই স্নাতক স্তরের প্রথম বর্ষে সনেট 18 বোঝা, তার 8 বছর পর সনেট 18 বোঝার থেকে এত আলাদা হয়ে গেল কোথায়? কি জিনিস ছিল যেটাকে আমি ফার্স্ট ইয়ারের স্টুডেন্ট হিসেবে ধরতে পারিনি, এবং তার 8 বছর পর একজন পার্ট টাইম টিচার হিসেবে যখন সেখানে পড়াচ্ছি তখন ধরতে পারলাম? ইজ ইট অনলি দ্য মিনিং? মিনিং তো বদলায়নি, শব্দের যা অর্থ সে তো তখনও তাই ছিল, এখনো তাই আছে। যেটা বদলেছে সেটা আমার মনে হলো অনেক বেশি দ্য সেন্স, দ্য সেন্স ইনসাইড দ্য ক্রিয়েশন। আমরা সাহিত্যে, মানে যখনই সাহিত্যের যে কোনো ধারাই যখন পড়তে হয়, আমাদের অ্যারিস্টটলকে খুব মন দিয়ে পড়তে হয়। এবং অ্যারিস্টটলের সেই পোয়েটিক্স আমরা ঘুরে ফিরে নানা সময় ব্যবহার করে থাকি, পড়ে থাকি। সেই পোয়েটিক্সে একটা ধারণা আমাদের সকলেরই কম বেশি জানা, মাইমেসিস অ্যারিস্টটল বলছেন, এবং খুব একেবারে ইন ডেফিনিটিভ টার্মস উনি মাইমেসিসকে ইমিটেশন থেকে আলাদা করে দিচ্ছেন, যে ইটস নট আ কেস অফ রেপ্লিকা, ইটস আ কেস অফ রিপ্রেজেন্টেশন, ইমিটেশন নয়। এবার কোথায় গিয়ে একটা রিপ্রেজেন্টেশন একটা রেপ্লিকার থেকে, একটা ইমিটেশনের থেকে আলাদা হয়ে যায়? অ্যারিস্টটল বলছেন এই, মানে আমি যদি প্লেটোর যুক্তি বিন্যাসের এগেনস্টে অ্যারিস্টটলকে বসাই, প্লেটো বলছেন যে যে জিনিস আমাদের চাক্ষুষ জগতেই আমরা দেখছি সেটাকে আবার একটা কল্পনার মোড়কে এনে আমি একটা সাহিত্য সৃষ্টি করছি, সেটা ইমোশনালি পার্নিশাস, লোকের সময় নষ্ট করছে, লোককে আবেগতাড়িত করছে, এসব করে কি লাভ? আইডিয়াল রিপাবলিকে এসব সরিয়ে দাও। অ্যারিস্টটল সেখানে বলছেন না, একটু তফাৎ হয়ে যায় দু জায়গায়। আমি চাক্ষুষ দেখা জগৎটাকে যখন আমি রিপ্রেজেন্ট করছি ইন ইন মাই লিটারেচার, ইন মাই লিটারারি ওয়ার্ক, ইমিটেট করছি না, কোথায় গিয়ে ইমিটেশন থেকে রিপ্রেজেন্টেশন আলাদা? অ্যারিস্টটল বলছেন দু জায়গায়, একটা হচ্ছে প্রবাবিলিটি, একটা হচ্ছে নেসেসিটি। যে যে জিনিস ঘটেছে আমার চারদিকে, তার বাইরেও যে আর কিছু ঘটার সম্ভাবনা ছিল, প্রবাবল, সেই প্রবাবিলিটিকে শিল্প চোখে আঙুল দিয়ে দেখায়। আর কি নেসেসিটি, যেটা আমার চারদিকে ঘটলে ভালো হতো কিন্তু ঘটেনি, ঘটা উচিত ছিল কিন্তু ঘটেনি। এই যে উচিত ঔচিত্য, এই ঔচিত্যর জায়গা হচ্ছে নেসেসিটি। তাহলে একটি শিল্পকর্মের যে ভ্যালিডিটি, যদি আমি এই শব্দটা ব্যবহার করি, সেটা দাঁড়িয়ে আছে সম্ভাবনা এবং ঔচিত্যের ওপর, প্রবাবিলিটি এবং নেসেসিটির ওপর। এবং আমি যখন মানব জীবনের একটা ছোট্ট ক্রস সেকশনকে আমার কবিতায় নিয়ে আসছি, গল্পে নিয়ে আসছি, আমি মানব জীবনের কোন জিনিসটাকে আনছি, এও অ্যারিস্টটল বলে দিচ্ছেন। যত দিন যায় অ্যারিস্টটলকে মনে হয় সবই বলে গেছেন, আমরাই খুঁজে পাচ্ছিলাম না। অ্যারিস্টটল একটা কথা বলছেন যেটাকে আরো সুন্দরভাবে আরো অনেক অ্যারিস্টটলের যারা ব্যাখ্যাকর্তা তারা এক্সপ্লেন করছেন। দ্য টার্ম ইজ এন্টেলেকিক ট্রুথ অর এন্টেলেকি। এই এন্টেলেকি নিয়ে যত ভাবি, আমার মনে হয় এন্টেলেকিকে খুব সহজে, মানে একটু গোদা ভাবেই আমি বলছি, হয়তো আমরা আমাদের বাংলায় একটি শিল্পের, একটি কাজের আত্মা বলতে পারি। তাই যখন আমি একটি কবিতা বা যে কোনো সাহিত্যকর্ম অনুবাদ করছি, সেই অনুবাদ যদি
হাফ ক্রিয়েটিভও একটা প্রসেস হয়, তাহলে সেটা একটি শিল্পকর্ম, তার মধ্যে ক্রিয়েশন জড়িয়ে আছে। এবং সে কি ক্রিয়েট করছে তার কিন্তু হাত পা বাঁধা চারদিক থেকে। তাকে বলে দেওয়া হয়েছে এই তোমার ক্ষেত্র, এটাকে তোমার রিক্রিয়েট করতে হবে, রিপ্রেজেন্ট করতে হবে। তাকে যেমন ওবিডিয়েন্ট হতে হবে, তেমন তাকে নভেলও হতে হবে, তাকে নতুনও হতে হবে। তার নিজের সংস্কৃতিতে, তার নিজের ভাষায় তাকে এমন ভাবে কিছু একটা নিয়ে আসতে হবে যেটা 400 বছরের পুরনো সাহিত্যকর্মকেও নতুন চোখে দেখতে বাধ্য করে। সে কি অনুবাদ করবে? শব্দের অনুবাদ, তার জন্য ডিকশনারি আছে। আমরা শব্দের অনুবাদ পড়তে অনুবাদ পড়ি না। যেসব অনুবাদ আমাদের কাছে একটু রসকসহীন মনে হয়, আমরা তাকে বলি লিটারাল ট্রান্সলেশন, আর শব্দ অনুবাদ করে ছেড়ে দিয়েছে। আমরা আসলে চাইছি কি? আমরা আসলে চাইছি ট্রান্সলেটিং দ্য এন্টেলেকিক ট্রুথ, ট্রান্সলেটিং দ্য এন্টেলেকি, ট্রান্সলেটিং দ্য আত্মা অফ দ্য ওয়ার্ক, ট্রান্সলেটিং দ্য সোল অফ দ্য ওয়ার্ক, দ্য ভাবা। সেই ভাব অনুবাদ করার একটা বিরাট বড় দায়িত্ব অনুবাদকের উপর অর্পিত হয়, বা তিনি নিজেই নিজের ঘাড়ে তুলে নেন। এবার এই ভাব অনুবাদের জায়গাটায় আমরা আস্তে আস্তে একটুখানি ঢোকার চেষ্টা করব। সনেটের কথা আসতে যেতে থাকবে, আমি প্রাথমিকভাবে অনুবাদ নিয়েই কিছু কথা বলছি, যেটা ফাইনালি ইভেন্চুয়ালি উইল লিড আস টু শেক্সপিয়ার সনেটস। দেখো, দেখা যাক যে মূলগতভাবে অনুবাদ যে বিষয়টা, এটা ঠিক সাহিত্য সম্বন্ধীয় তো নয়, এটা ভাষা সম্বন্ধীয়। এই যোগাযোগ প্রাথমিকভাবে ভাষার সঙ্গে। এবার সেই ভাষার উপরেই গড়ে ওঠা একটা মিডিয়াম হচ্ছে সাহিত্য। ভাষাকে যদি আমি আকর বলি বা সূত্র বলি, সেই সূত্র হিসেবে নিলেও সাহিত্য তার যে ভাষাগত অস্তিত্ব সেইটা ব্যতি রেখে একটা সাংস্কৃতিক, ঐতিহাসিক এবং এর সঙ্গে অবিচ্ছেদ্যভাবে এক ধরনের মানবিক অস্তিত্ব নিয়েও বাঁচে। অর্থাৎ আমরা বলতে পারি যে ভাষা হচ্ছে সাহিত্যের একটা ফিক্সড প্যারামিটার। ভাষার মধ্যে দিয়ে একটা সাহিত্যকে ইভেনচুয়ালি প্রকাশিত হতে হবে তার পাঠকের কাছে। আর এই যে বাকিগুলো বললাম, সাংস্কৃতিক, ঐতিহাসিক, মানবিক, এগুলো হচ্ছে তার ভেরিয়েবলস। এগুলো স্থান, কাল, পাত্র অনুযায়ী বদলাতে থাকবে। বঙ্কিমবাবুও বাংলা ভাষায় লিখছেন, আমাদের রবি ঠাকুরও বাংলা ভাষায় লিখছেন, সুনীল গঙ্গোপাধ্যায় তাই লিখেছেন, আজকের দিনে আমরা তাই লিখছি, আগামী দিনেও তাই লেখা হবে। ফিক্সড প্যারামিটার ওইটা বাংলা ভাষা। কিন্তু এই ভেরিয়েবলস গুলো এই পুরো সময়কাল জুড়ে বদলাতে থাকছে এবং থাকবে। ডিকশনারিতে, বা এখন তো ডিকশনারি ছেড়ে দিই, গুগলে একটা শব্দ অমুক মিনিং বলে সার্চ দিলে 1 2 3 করে অনেকগুলো মানে দেওয়া হয়। এই যে 1 2 3 করে লেখা শব্দের বিভিন্ন অর্থ, সাহিত্যে কিন্তু এই অর্থগুলো আর সেইভাবে 1 2 3 অস্তিত্ব নিয়ে থাকে না। এরা অন্যের ঘাড়ে পিঠে জড়িয়ে যায়, এবং এই জড়িয়ে যাওয়ার ফলেই যে জিনিসটার সৃষ্টি হয় সাহিত্যে, সেটাকে আমরা বলি দোতনা, ব্যঞ্জনা, কনোটেশন। কনোটেশনের সৃষ্টি হয়। আমরা যখন একটা স্বয়ংসম্পূর্ণ সাহিত্যকে হাতে পাচ্ছি, তাকে পড়ছি এবং পাকে চক্রে তাকে অনুবাদ করার কথা ভাবছি, আমরা তার ওই গোটা গোটা শব্দের ডিকশনারি মিনিং এ অনুবাদ করার কথা ভাবছি না, আমরা এই কনোটেশন গুলোকে অনুবাদ করার কথা ভাবছি। যে কারণে অনুবাদ এত ইন্টারেস্টিং হয়ে ওঠে, কারণ কনোটেশন আবার ভাষার পরিবর্তনে একটু একটু করে পাল্টে পাল্টে যেতে থাকে। কাজেই ভাষার যে একটা আক্ষরিক অর্থ, তার অতীতে এক ধরনের তির্যক অর্থ থাকে, এক ধরনের ব্যঞ্জনাময় অর্থের যে অবকাশ থাকে, সেইটাই কিন্তু আমার কাছে অন্তত, এগুলোর তো কোনো মানে অবজেক্টিভ প্রেসক্রিপটিভ রুল নয় এগুলো যে আমি বলবো সেটা নয়। আমার কাছে সেটা একটা সাহিত্যের প্রধান পরিচয় হয়ে ওঠে। এবং এই জায়গা থেকেই অনুবাদের সঙ্গে সাহিত্যের সখ্য বলি, সাহিত্যের বিরোধ বলি, যে যেভাবে দেখবো আর কি। কাজেই
একটু আগেই যেটা আমরা বলছিলাম যে তত্ত্বে অনুবাদ খুব সোজা সাপটা রিলোকেশনের কথা বলছে, রিলোকেট করে দেওয়া। যেই মাত্র প্রায়োগিক দিক এসে উপস্থিত হয়, প্রয়োগ করার জন্য একজন অনুবাদক এসে জোটেন। অর্থাৎ একজন সাংস্কৃতিক ভাবে এবং ঐতিহাসিক ভাবে সচেতন, বোধ সম্পন্ন মানুষ, এবং তার সঙ্গে এসে যুক্ত হয় একটা সাংঘাতিক প্রশ্ন, যেই প্রশ্ন নিয়ে তোলপাড় হয়ে যায় অনুবাদ জগৎ। সেটা কি? অনুবাদকের স্বাধীনতার প্রশ্ন। সেই সোশ্যাল মিডিয়ায়, ফেসবুকে 15ই আগস্ট করে লেখা থাকে আমরা কি সত্যি স্বাধীন, সেই রকম অনুবাদক কি সত্যি স্বাধীন, এই একটা ব্যাপার এসে দাঁড়ায়। এই একটা কবিতা, গল্প, প্রবন্ধ, নাটক যখন ভাষান্তর করা হচ্ছে, সেই সময় একজন অনুবাদকের হাতে কতটা স্বাধীনতা আছে নিজের বোধের বিবেচনার সাহায্যে তিনি যে শব্দের একটা একমুখী ডিনোটেটিভ অর্থ ভেঙে তিনি যে সাহিত্যের ব্যঞ্জনাকে গুরুত্ব দেবেন, সেই ক্ষমতা তার কতটা আছে, সেই স্বাধীনতা তার কতটা আছে। সংস্কৃতি ভেদে যেটা অপরিহার্য বলে মনে হচ্ছে, কখনো কখনো তাই কিন্তু অনুবাদকে প্রশ্নের মুখে ফেলে দেয়। একটা কবিতার কথা, মানে এটা আমাদের আলোচনার পরিসরে আসবে না কারণ এটা শেক্সপিয়ারের নয়, কিন্তু অনুবাদ বটে। আমাদের প্রত্যেকের খুব প্রিয় কবিতা, চেনা কবিতা, স্টপিং বাই দ্য উডস অন আ স্নোই ইভিনিং, রবার্ট ফ্রস্ট। আমাদের খুব প্রিয় কবি শক্তি চট্টোপাধ্যায় এই কবিতাটিকে অনুবাদ করেছিলেন। শক্তি চট্টোপাধ্যায়ের যে পদ্য সমগ্রটি পাওয়া যায়, কবিতাটির নাম দিয়েছিলেন, অনুবাদটির নাম দিয়েছিলেন বনের ধারে সন্ধ্যায় তুষারে। এই অনুবাদের মূল কবিতার জায়গা আছে যেখানে রবার্ট ফ্রস্ট ইজি উইন্ড অ্যান্ড ডাউনি ফ্লেক এই শব্দবন্ধগুলো ব্যবহার করছেন। একেবারে শীতে বরফে মোড়া একটা ল্যান্ডস্কেপ চোখের সামনে দেখতে দেখতে তিনি বলছেন কিসের কোনো শব্দ নেই চারদিকে। শব্দ বলতে শুধু আমার যে ছোট্ট ঘোড়া যাকে নিয়ে বেরিয়েছি, সে মাঝে মাঝে তার ঘাড়টা নাড়ছে এবং তার সাথে তার গলায় বাঁধা যে বেলটা সেটাও নড়ছে, এবং সে ভাবছে যে এরকম একটা জনমানব বর্জিত জায়গায় এসে আমার প্রভু দাঁড়িয়ে গেছে কেন রে বাবা, এখানে সে কি দেখছে, কি চায়। এবং আর কোনো শব্দ নেই, শুধু দুটি শব্দ, একটি হচ্ছে ইজি উইন্ড, আরেকটি হচ্ছে ডাউনি ফ্লেক। এইবার সে শক্তি চট্টোপাধ্যায় যখন এই কবিতাটি অনুবাদ করছেন, তখন এই তৃতীয় স্তবকটি উনি অনুবাদ করছেন এইভাবে: ঘন্টা মৃদু নাড়ে আমার ছোট ঘোড়া, হয়তো ভেবেছিল কোথাও আছে ভুল। আরেকবার বলছি, ঘন্টা মৃদু নাড়ে আমার ছোট ঘোড়া, হয়তো ভেবেছিল কোথাও আছে ভুল, কিন্তু তার চেয়ে মধুর ধ্বনি ভরা। এইবার এই যে বদলটা, যেটা একটু আগে বলছিলাম সংস্কৃতি ভেদে মনে হচ্ছে অপরিহার্য, ইজি উইন্ডটাকে উনি করলেন বাতাস সহজিয়া। সহজিয়া কথাটা অত্যন্ত বাঙালি শব্দ, সহজ এবং সহজিয়ার মধ্যে যে তফাৎ আমরা বুঝতে পারি, তবু আমরা ঠিক আছে সহজকে সহজিয়া করেছে, আচ্ছা ঠিক আছে, পোয়েটিক লাইসেন্স ইত্যাদি বলে আমরা চালিয়ে দেব। তারপর যেটা শক্তি চট্টোপাধ্যায় করলেন সাংঘাতিক, ডাউনি ফ্লেকটাকে উনি করে দিলেন বিধুর বনফুল। এইবার দেখা যাক এই ডাউনি ফ্লেক এরকম একটি ছবি, যেই ছবি আমরা বাংলায় বাঙালি মানুষ দেখব না, আমাদের সে দেখার সৌভাগ্য নেই। আমাদেরকে দেখতে হবে এরকম একটা কিছু যেটার মধ্য দিয়ে আমরা সেই ল্যান্ডস্কেপে ধরা দেওয়া যে শূন্যতা, যে নীরবতা, যে জনহীনতা, যে নিস্তব্ধতা, সেটা অনুভব করতে পারি। বনফুল ফুটে আছে, এটা এই বিরাট ছুটে বেড়ানোর জগতে একটা অত্যন্ত অকিঞ্চিতকর কিন্তু ভারী সুন্দর ঘটনা। বনফুল ফুটে আছে, এবং সেই বনফুল যদি বিধুর হয়, তার একাকিত্ব, তার নিঃসঙ্গতা চোখে পড়ার মতো।
তাহলে ওই যে বিরাট বড় ল্যান্ডস্কেপে, যেটা ইজি উইন্ড দিয়ে ফ্রস্ট বলেছিলেন, ডাউনি ফ্লেক দিয়ে ফ্রস্ট বলেছিলেন, সেটাকে শক্তি চ্যাটার্জি করে দিলেন বাতাস সহজিয়া বিধুর বনফুল, সংস্কৃতি ভেদে অপরিহার্য। কিন্তু এই অনুবাদ নিয়ে কিন্তু বহুবার প্রশ্ন উঠেছে যে আচ্ছা, চাইলেই কি ডাউনি ফ্লেককে বিধুর বনফুল করে দেওয়া যায়? এটা কি ফ্রস্টের অনুবাদ হলো, না এটা শক্তি চ্যাটার্জির কবিতা হলো? এবারে কেউ বলবেন শক্তি চট্টোপাধ্যায় কবিতাই লিখেছেন ফ্রস্টকে কেন্দ্র করে, কেউ বলবেন না অনুবাদিত হয়েছে। আমি বলবো অনুবাদই হয়েছে, কারণ আমার কাছে ওই আত্মার অনুবাদ হওয়া দরকার। তার বাইরের খোলসটা তো পড়েই ফেলেছি, সেই খোলসটাকে তার অরিজিনাল ভাষায় তো আমি দেখেই ফেলেছি। আমি যখন আমার নিজের ভাষায় তাকে দেখবো, আমি দেখবো তার ভাব আমার কাছে এসে পৌঁছচ্ছে কিনা। শক্তি চট্টোপাধ্যায় ফ্রস্টের সেই ভাব আমার কাছে নিয়ে আসছে। কাজেই এই প্রশ্নগুলোর মুখোমুখি আমরা হতে থাকি অনুবাদক হিসেবে। যখন আমি অনুবাদ করেছি, যত না আমাকে প্রশ্ন করেছেন কেউ, তার চেয়ে বেশি আমার ভয় হয়েছে যে প্রশ্ন করা হতে পারে। তাই এই প্রশ্নগুলোর কথা উঠে আসছে আমার কাছে। আহ কাজেই মানে স্বেচ্ছায় যে কিছু কবিতার ভাষান্তর করেছি এখনো অব্দি, তার মধ্যে শেক্সপিয়ারের এই সনেট গুলো অনুবাদ করার অভিজ্ঞতা আমার কাছে বিশেষ প্রিয়, এবং প্রিয়র থেকেও বড় খুব শিক্ষণীয়। এই সূত্রে আরেকটা ছোট্ট কথা বলি, বলে আমার আলোচনার পরের অংশে যাই। এটিও শক্তি চট্টোপাধ্যায়কে কেন্দ্র করেই কথা। আমার খুব প্রিয় কবি যেহেতু, আমি ঘুরে ফিরে তার কথায় চলেই আসি। শক্তি চট্টোপাধ্যায়ের একটি ইন্টারভিউ এর কালেকশন আছে, বইটার নাম এক্ষুনি আমার মনে পড়ছে না, যাই হোক সেটা পরে দেখে নেওয়া যাবে। সেখানে একটা জায়গায় কাউকে ইন্টারভিউ দিচ্ছেন, সে জিজ্ঞেস করছে যে তখন আর কি মানে শক্তি চট্টোপাধ্যায়, সুনীল গঙ্গোপাধ্যায় এরা মোটামুটি সুপ্রতিষ্ঠিত প্রায় লিভিং লেজেন্ডের জায়গায় চলে গেছেন সাহিত্যিক হিসেবে, এবং সুনীল গঙ্গোপাধ্যায় তখন দেশ পত্রিকায় দাপিয়ে সম্পাদনা করছেন, এরকম একটা সময়। সেই সাংবাদিক শক্তি চট্টোপাধ্যায়কে জিজ্ঞেস করছেন, এখন তো প্রতিপক্ষে নতুন নতুন কবির কবিতা দেশে উঠে আসে, আপনার সবার কবিতা ভালো লাগে? নতুন কবিদের সঙ্গে যখন আপনার দেখা হয় আপনি কি বলেন তাদের? শক্তি চট্টোপাধ্যায় ঠোঁট কাটা মানুষ, তিনি এর উত্তরে বলছেন যে কোনো নতুন কবি আমাকে যদি কবিতা দেখাতে আসে, বেশিরভাগ ক্ষেত্রেই আমি তাদের কয়েকটা কবিতা শুনি, শুনে বলি তুমি বাড়ি ফিরে যাও, বাড়ি ফিরে তুমি শেক্সপিয়ারের সনেট গুলো একটু পড়ো, এবং তারপর তুমি অন্তত পক্ষে 10টা সনেট অনুবাদ করার চেষ্টা করো। সনেট অনুবাদ করতে গিয়ে কি হবে, তুমি কবিতার মধ্যে, কবিতা লেখা মানে ওই আমাদের অনেকের কাছে কবিতা লেখা মানেই আমরা সহজেই খুব উদ্ধৃত করতে ভালোবাসি স্পন্টেনিয়াস ওভারফ্লো অফ পাওয়ারফুল ফিলিংস। এবার এই স্পন্টেনিয়াস ওভারফ্লো করতে গিয়ে যে কি সাংঘাতিক সব ব্যাপার ঘটে যায়। এবং শক্তি চট্টোপাধ্যায় সেটাই ভয় পেয়ে বলছেন যে তোমরা গিয়ে একটুখানি সনেট অনুবাদ করো, সনেট অনুবাদ করলে তোমাদের সংযম অভ্যাস করা হবে। সনেট তুমি চাইলেই যত খুশি শব্দ বসিয়ে গেলাম, যা খুশি মনে এলো লিখে দিলাম, অন্তমিল রাখলাম না, এগুলো করতে পারবে না, কারণ সনেট তোমাকে বহু জায়গায় ক্রিপল করে রেখেছে, হাত পা বেঁধে রেখেছে। এর মধ্যে থেকে তোমাকে একটা ভালো কবিতা বার করে আনতে হবে। তাই ফিরে গিয়ে সনেট অনুবাদ করো, 10টা করো, করে 2 মাস পর 6 মাস পর আমার কাছে এসো সেই অনুবাদগুলো নিয়ে, তখন আবার আমি তোমার কাছে বসবো। এরপর সেই সাংবাদিক শক্তি চট্টোপাধ্যায়কে জিজ্ঞেস করছে যে তারা আসে। শক্তি চট্টোপাধ্যায় বলছেন যে একজন দুজন আসে না তা বলতে পারি না, আসে, কিন্তু বেশিরভাগ আমার বাড়ি থেকে বেরিয়ে আমার বন্ধু সুনীল গঙ্গোপাধ্যায়ের বাড়িতে যায়, এবং গিয়ে তারা যে কবিতা আমাকে দেখিয়েছে, যে কবিতা দেখার পর আমি তাদেরকে বলেছি তুমি বাড়ি ফিরে যাও, তারা সেই কবিতা সুনীল গঙ্গোপাধ্যায়কে দেখায়, এবং সম্পাদনা সুনীলের রক্তে, আমি উদ্ধৃত করছি শক্তিকে এখানে, সম্পাদনা সুনীলের রক্তে সে
এই নতুন কবির কবিতা কেটে কুটে অনেক ভাষা অনেক শব্দ বদলে তার নিজের কবিতা করে এবং নতুন কবির নামে সেই কবিতা দেশে প্রকাশিত হয় বলে শক্তি চট্টোপাধ্যায় বলছেন, এই কাজ করে সুনীল বাংলা কবিতার যে কি ক্ষতি করছে সে সুনীল নিজেও জানে না। তো এই সনেট অনুবাদ করার পেছনে যে একটা সংযম অভ্যাসের ভাবনা আছে, এটা আমার যখন সনেট অনুবাদ করছি তারপরেই এটা এই ইন্টারভিউ আমি পেয়েছি, পড়েছি। তো এটা আমার খুব ভাল লেগেছিল যে শুধু কবিতা অনুবাদ করছি, আহা আমার খুব ভাল লেগেছে বলে আমি হাত দিলাম, এরকম নয়। তার পেছনে একটা কবিতা শেখার, কবিতা লেখা যে শেখারও একটা জায়গা, সেইটার একটা ভাবনা আছে। তো শেক্সপিয়ারের সনেটের অনুবাদের কথা যদি আমি বলতে যাই, তার পেছনে এই অনুবাদ যে বা যে কোনো কাজ, অনুবাদ কেন, যে কোনো কাজ করার সবসময় একটা ট্রিগার কাজ করে। অনেক সময় আমরা দায় পড়ে অনুবাদ করি, না হলে কোনো লেখার কোনো বিশেষ কারণে এমনই ভালো লাগলো যে তাকে নিজের ভাষায় বা নিজের ভাষা থেকে আর একটা ভাষায় অনুবাদ করার স্বাদ আমাদের হয়। এবার কেন এই স্বাদ, নিজের যে ভালো লাগা, তার শুধু সেই সাহিত্যের মূল ভাষা পড়া মানুষদের মধ্যে সীমিত না রেখে আর কোনো ভাষার মানুষদের মধ্যেও যে জারিত করার ইচ্ছে, এটার পেছনে কেন কাজ করে এই একটা ট্রিগার। শুধুমাত্র পড়তে পড়তে ভালো লাগলো বললেই তো আমরা সাহিত্যকর্মে বসে যাই না, আর কিছু কাজ করে। এবার সেইটা আমার ক্ষেত্রে কাজ করেছিল ওই আমার মাস্টারমশাইয়ের পড়া কবিতা, ওই সেমিনারটায়, যেটা দিয়ে আমি শুরু করলাম বলতে। সেই কবিতা ওই একটা জায়গা বলছিলাম যে জ্যোতিচিহ্ন মেনে ছন্দ ও মিল ধরে পড়ছেন, যেন সত্যি তার সামনে তার বন্ধু বসে আছেন এবং সেই বন্ধুর সঙ্গে আলাপচারিতা তিনি করছেন। কবিতার শুরুর দিকটায় ওই শ্যাল আই কম্পেয়ার দি টু আ সামার্স ডে থেকে মোটামুটি প্রথম 8 লাইন জুড়ে, অর্থাৎ দুটো কোয়াট্রেন জুড়ে কবিতার মধ্যে একটা প্রচন্ড অস্থিরতা আছে। একেবারে তন্ন তন্ন করে খুঁজে চলেছেন যে তার এই বন্ধুর সৌন্দর্যের তুলনা তিনি কোথায় পাবেন। সামার্স ডেতে সেটা লুকোনো নেই, সেটা নিহিত নেই। এই যে একটা অস্থিরতা কবিতা পাঠের প্রথম দিকটায়, এই অস্থিরতা আমি সেই মাস্টারমশাইয়ের কণ্ঠে শুনেছিলাম। এটা ওরকম কেতাদুরস্ত ইংরেজি প্রোনাউন্সিয়েশন মেনে শ্বাস প্রশ্বাস ফেলে পড়া না, এটা সেই অস্থির ভাবে পড়া। এবং কবিতার শেষ অংশে গিয়ে কবির যে অহংকার, যেখানে তিনি বলছেন যে আর যদি কিচ্ছু না থাকে এই কবিতা আছে, এই কবিতা তোমার সৌন্দর্য ধরে রাখবে, এবং শেষে গিয়ে যে সেই একটা এমফ্যাটিক ক্লেম, so long as men can breathe or eyes can see, so long lives this and this gives life to thee, এই যে ক্লেম, এই অহংকার আমার মাস্টারমশাইয়ের কণ্ঠে শুনেছিলাম। এবং আমি অবাক হয়ে দেখছি তখন আমার সামনে যেন পুরো একটা এই যে রেনেসা যুগ, সেই যুগে দাঁড়িয়ে তার চারদিকে কি চলছে, এবং সেখানে শেক্সপিয়ার তার নিজের একটা স্বর নিয়ে উঠে আসছে। সেই রেনেসা যুগের ভাষাকে আমার মনে হয়েছিল আমার কবিতা ভালোবাসার পরিপন্থী। এই ভাষায় কবিতা লেখা হলে আমার পক্ষে ভালোবাসা সম্ভব হবে না। সেই ভাষা আর কোনো বাঁধনই নেই, যেন তিনি নিজের মাতৃভাষায় একেবারে অপ্রতিম সৌন্দর্যে ফুটিয়ে তুলছেন সেই কবিতাকে। এই হচ্ছে শেক্সপিয়ার অনুবাদের ট্রিগার। এবার ইংরেজি ভাষার এই কবিতা পাঠের মধ্যে দিয়ে এক প্রকার আত্মীয়তা যখন খুঁজে পেলাম, অনুবাদে হাত দিলাম, তখন থেকে কবিতার প্রতি দৃষ্টিভঙ্গি আমার কিছুটা বদলালো। তার আগে ভালোবাসার জায়গা থেকে পড়া, এবার একটু ক্রিটিক্যালি, ওই যে বলছিলাম হাফ ক্রিয়েটিভ হাফ ক্রিটিক্যাল প্রসেস, এবার ক্রিটিক্যাল জায়গাটায় ঢুকছি, ক্রিয়েটিভ নিয়ে কিছুটা কথা বলা গেল। এবার অনুবাদক হিসেবে মূল কবিতার প্রতি আমার কর্তব্য কি এবং উদ্দিষ্ট যে পাঠক শ্রেণী, একটা তো পাঠক শ্রেণী থাকবে আমার মনে, কাদের জন্য অনুবাদ করছি, সেই পাঠক শ্রেণীর প্রতি বা আমার কর্তব্য কি, এ নিয়ে বিস্তর ভেবেছি আমি। অনুবাদকের দায়িত্ব স্বরূপ আমি কিছু খুঁটি খুঁজে বার করেছিলাম যে আমি কতটা অবধি এই কবিতার জমিতে চড়ে বেড়াতে পারি, আমার চারণের যে সীমানা সেটা নির্ধারণ করার জন্য। কোনো বিশেষ নিয়ম বা প্যাটার্নে বাঁধা খুঁটি একদমই এগুলো নয়, কোনো অর্থেই পার্সপেক্টিভ বলা যায় না। ওই আবার ওই একেবারে ডাক্তারের
লিখে দেওয়া ওষুধের মতো জিনিস নয় এগুলো। তবে আমার মনে হয় যে সাহিত্য অনুবাদের ক্ষেত্রে এই বিষয়গুলোই কম বেশি লক্ষণীয় হয়ে ওঠে। কেবলমাত্র সেই উপলব্ধি থেকেই আমি আজকে তাদের কথা বলছি। তাহলে অনুবাদক হিসেবে নিঃসন্দেহে আমার প্রথম ও প্রধান দায়িত্ব হচ্ছে অর্থ বহন করা, যেটা দিয়ে সেই শুরু করেছিলাম। যতই আমার বাংলায় শেক্সপিয়ার সনেটের জন্য আপাতভাবে দুরন্ত সব রূপক মনে আসতে শুরু করেছিল, যতই মনে হচ্ছিল যে আহা, যদি ইংরেজির এই অভিব্যক্তিকে বাংলার অমুক অভিব্যক্তিতে বদলে দিই কি দারুণই না হবে, ততই খেয়াল রাখছিলাম যে যেন আমার অনুবাদক যে সত্তা সেটা বিচলিত না হয়। সে যেন নিশ্চিতভাবে জানে এবং বিশ্বাস করে যে তার প্রাথমিক কাজ হচ্ছে মূল কবিতাটির প্রতি অনুগত থেকে, আনুগত্য, ওবিডিয়েন্স, বারবার অনুবাদে ফিরে আসবে, অনুগত থেকে তার রস, তার ভাব অন্য ভাষার পাঠকের কাছে পৌঁছে দেওয়া। অনুগত থাকা কেবল রূপকের ব্যবহারে বা বিষয়বস্তুতেও নয়, ছন্দে, অন্তমিল। এবং এখানে সবচেয়ে কঠিন হয়ে ওঠে, রূপক ইত্যাদি তো হয়ে গেল, ছন্দ কিভাবে আমি মিটার এবং মাত্রা এই দুটোকে পাশাপাশি রাখবো, ইংরেজি রাইম কিভাবে বাংলার অন্তমিলে আমি খুঁজে পাবো। কাজেই সনেট তো শুধু প্রেমের কবিতা নয়, গঠনেও সে প্রচন্ড ঋজু, প্রচন্ড মাপা তার চাল চলন। এই যে পরিমিতি, এই পরিমিতিও কিন্তু তার সনেট পরিচিতির অংশ। এটা শক্তি চট্টোপাধ্যায়ের ইন্টারভিউতে পাচ্ছি, সংযম শিখতে হবে, সনেট তোমাকে সংযম শেখাবে, সেই পরিমিতির জায়গা চলে আসে। এই যে শব্দের বিন্যাস, শব্দের প্রয়োগ, ইনভার্সন গুলো যেগুলো সনেটে খুব ব্যবহার করা হয়, ফিগার্স অফ স্পিচ এমনি এমনি নয়, চলে আসছে, এই সবই রাখার চেষ্টা করেছিলাম এই মূলানুগ থেকে অর্থ বহন করার তাগিদে। অর্থাৎ একটা 14 লাইনের 3 কোয়ার্ট্রেট আর একটা কাপলেটে বিভক্ত কবিতা, এখানে 1-2-1-2 করে মিল দেওয়া হচ্ছে লাইনগুলোয়। সেই কবিতা, সেই ইংরেজি কবিতা যেন ঠিক সেই গঠনেই তার অর্থ নিয়ে বাঙালি পাঠকের কাছে পৌঁছতে পারে। ইংরেজি ভাষার ছন্দের সঙ্গে বাংলা ভাষার ছন্দের তফাৎ থাকলেও বাংলায় যে ছন্দটি আমি ব্যবহার করব যেন 14 লাইন জুড়েই সেই ছন্দ থাকে। এইটুকু অনুবাদক হওয়ার গোড়ার কথা বলে আমার মনে হয়। বাকি কালোয়াতি আমরা পরে দেখাতে পারবো, সেই সময় সুযোগ সবই থাকবে। দ্বিতীয় যে বিষয় সেটা হচ্ছে পাঠযোগ্যতা। মূলানুগ তো হয়ে গেলাম, এবার ওই যে বলছিলাম যে মূলানুগ আমার বেশি থাকতে গেলে যা খিচুড়ি তৈরি হয় তখন আর পড়তে ইচ্ছে করে না, তখন আমরা বলি লিটারাল ট্রান্সলেশন। সেই মূলানুগ হয়ে অর্থ বয়ে বয়ে আনলাম ও ভাষা থেকে এ ভাষায়, কিন্তু এইসবের তালে গোলে অনুবাদটা আবার বেশি বিদেশ ঘেঁষা যদি হয়ে যায়, এইটা একটা খুব বড় চিন্তা অনুবাদক হওয়ার। বাঙালি পাঠকের পড়ে মনে হবে না তো যে এখান থেকে তো বিলিতি বিলিতি গন্ধ বেরোচ্ছে এই অনুবাদের গা থেকে। ইংরেজি থেকে অর্থ এসেছে বটে একটা কিছু, কিন্তু ভাষার যে সাবলীলতা, রূপকের যে খুব ঘরোয়া উপস্থিতি, সেই সব কই, এমন মনে হবে না তো কারুর? এইটা একটা বড় চিন্তা ছিল আমার। এবং এটাই আমার কাছে আজও অব্দি অনুবাদকের জীবনের সবচেয়ে কঠিন প্রশ্ন, যে সবচেয়ে গোলমেলে সমস্যা। অনুবাদকের অবস্থান সব সময়ই সেকেন্ডারি। সে তিনি যতই হাফ ক্রিয়েটিভ প্রসেস বলুন না কেন, তিনি প্রথম স্থান অধিকার করবেন না, তার অবস্থান সেকেন্ডারি। তার লাগাম সবসময় বাঁধা হচ্ছে মূল লেখকের যে বৈভব তার খুঁটিতে। এদিকে সেই বাঁধনকে সেলাম জানাতে গিয়ে যদি অনুবাদটি একটুও সাবলীলতা হারায়, মূল লেখকের কিন্তু কোনো দায় নেই তাতে। তিনি গড অফ ক্রিয়েশন, নিজের হাত গুটিয়ে নিয়েছেন। আমার অনুবাদ ভুল হলে তাতে শেক্সপিয়ারের দোষ হয় না, তাতে আমারই দোষ হয়। কাজেই শুধু অনুবাদ নয়, অনুবাদের পাশাপাশি তার পাঠযোগ্যতার বা তাকে সুখপাঠ্য করে তোলার আরেকটা প্রধান কাজ কিন্তু অনুবাদকের থাকে। পাঠযোগ্যতা অনেক ক্ষেত্রেই নির্ভর করে
কোনো একটি শব্দের অনেকগুলো প্রতিশব্দের মধ্যে থেকে সাহিত্যের গুণগত চাহিদা, পরিস্থিতির বিচারে সবচেয়ে উপযুক্ত শব্দটি বেছে নেওয়ার, এবং ডোমেস্টিকেশন বলে যে পদ্ধতিটার কথা আমরা বলি, আমরা প্রত্যেকেই পরিচিত ডোমেস্টিকেশন ফরেনাইজেশনের সঙ্গে, সেই ডোমেস্টিকেশন পদ্ধতিতে অনুবাদ করা যায়। আমি আর একটু ঘরোয়া করে তুললাম, আমার যারা পাঠক শ্রেণী তাদের ঘরের উপযুক্ত করে তুললাম। এবার যারা আমরা অনুবাদ সাহিত্যের নিয়মিত পাঠক বা অনুবাদ চর্চা করি, তারা নিশ্চয়ই এই শব্দটির সঙ্গে পরিচিত। এই যে ডোমেস্টিকেশন বললাম, মানে আমি জাস্ট বলার ভাগ একটু বলছি, এটা অনুবাদ সম্বন্ধীয় একটা কোর্স, তার একটি ক্লাস, সে বিষয়ে আলোচনা হচ্ছে, হয়তো 5টা মিনিট এমনি যাবে, তবু একটা বৃহত্তর পরিসরের কথা ভেবে খুব সংক্ষেপে এই শব্দটা নিয়ে দু কথা বলি। যে ডোমেস্টিকেশন হলো সেই পদ্ধতি যার মাধ্যমে দুই ভাষার মধ্যেকার যে সাংস্কৃতিক বিভেদ সেটা অনেকটা মিটিয়ে ফেলা যায়। যেহেতু অনুবাদ করা হয় যে ভাষায় অনুদিত হচ্ছে সেই ভাষার একটি উদ্দিষ্ট পাঠক শ্রেণীকে মাথায় রেখে, এবং একটি অনুবাদের প্রাথমিক উদ্দিষ্ট পাঠক তারাই যারা মূল ভাষায় লেখাটি পড়তে অপারগ। কিছু মানুষ আছেন যারা মূল ভাষাতেও লেখাটি পড়বেন এবং অনুবাদও পড়বেন, এবং সেখান থেকে তারা নিজেদের মতো করে অর্থ খুঁজে পাবেন, সে নিয়ে আলোচনা করবেন, ইত্যাদি ইত্যাদি। কিন্তু তার বাইরে অনেকেই কিন্তু অনুবাদ, আমরা ছোটবেলায় যে বিদেশি রূপকথার অনুবাদ পড়েছি, সে কি আর একাডেমিক চর্চার জন্য? আমরা মূল ভাষায় গল্পটা পড়তে পারতাম না, আমরা অপারগ সেই লেখা পড়তে। একজন অনুবাদক চেষ্টা করছেন যে সেই তার নিজের সংস্কৃতির পাঠকের কাছে তিনি এটা পৌঁছে দেবেন। অনুবাদটি সেই সংস্কৃতির আদলে গড়ে তোলা হবে, একটা ঘরোয়া রূপ পাবে। এই নিয়ে বিতর্ক চিরন্তন যে এই যে ঘরোয়া রূপের প্রভাবে মূল লেখাটি যা বলতে চেয়েছিল তা কোনোভাবে বিকৃত করা হলো কিনা, সেই বিধুর বনফুলের প্রসঙ্গ। কিন্তু এমন বিতর্ক এবং ডোমেস্টিকেশনের প্রতিরোধে ফরেনাইজেশন বলে অন্য যে টেকনিকটার কথা আমরা জানতে পারি, যে বিষয়টা আমরা জানতে পারি, সেই ফরেনাইজেশনের যে উত্থান কোনো কিছুই অনুবাদকে উদ্দিষ্ট সংস্কৃতির আত্মীয় করে তোলার পথ কিন্তু আটকাতে পারেনি। এই আত্মীয়তাই একটি লেখাকে, একটি অনুবাদকে পাঠযোগ্য বা সুখপাঠ্য করে তোলে। এবার সনেট 18 অনুবাদ করতে গিয়ে আমাকেও এই পদ্ধতির শরণাপন্ন হতে হলো। কিভাবে, সেটা সনেট 18 এর উদাহরণটা একটু দেখলেই বোঝা যাবে। এবার আমরা শেক্সপিয়ার সনেটের আলোচনায় ঢুকছি। মানে আলোচনা বলতে ওই আর কি, মানে সনেট থেকে হয়তো দু একটা কথা তুলে একটু বলবো, বা দু একটা সনেটের অনুবাদ পড়ে শোনাবো। যারা এই সনেটের অনুবাদ গুলো পেয়েছেন আপনাদের গ্রুপে, তাদের অনেকেরই মনে থাকবে বা এখনো হয়তো দেখছেন। এই সনেটটার প্রথম লাইন ছিল, শ্যাল আই কম্পেয়ার দি টু আ সামার্স ডে। বলাই বাহুল্য, ইংল্যান্ডের মতো শীত প্রধান দেশে 9-10 মাস প্রবল ঠান্ডা কাটিয়ে 2 মাসের গরমকাল এলে সে দেশের মানুষ ধন্য হয়ে যায়, সে দেশের মানুষদের কাছে সেটাই প্রাণের সঞ্চার। শীত প্রধান দেশে গ্রীষ্ম নিঃসন্দেহে একটি আদ্যপান্ত রোমান্টিক ঋতু। শেক্সপিয়ার তার সনেটে বন্ধুর রূপকে গ্রীষ্ম দিনের সঙ্গে তুলনা করছেন সেই সৌন্দর্য এবং স্নিগ্ধতার জমিতেই। কিন্তু এবার ভেবে দেখুন, আমি অনুবাদ করছি বাঙালিদের জন্য, সেখানে আমি যদি কারুর রূপকে গ্রীষ্ম দিনের সঙ্গে তুলনা করে বসি, তাতে আমি যদি মূল কবিতার প্রতি প্রচন্ড সৎ থাকি, সেটা কি খুব সুখপাঠ্য হবে? সেটা পড়ে কি লোকে সত্যি খুব আনন্দিত হবে? তার কল্পনা করা কি খুব দুঃসাধ্য হয়ে উঠবে না? কাজেই আমার উদ্দিষ্ট পাঠক শ্রেণীর যে সংস্কৃতি, তার কথা মাথায় রেখে আমাকে খুঁজতে হবে সামার্স ডের যোগ্য একটি ইকুইভ্যালেন্ট, যা বাঙালির পাঠকের কল্পনার পরিসরে সহজেই স্থান করে নিতে পারবে নিজে, আবার মূল কবিতায় এই সামার্স ডের মধ্য দিয়ে যে ভাবটা ফুটিয়ে তুলতে যাওয়া হয়েছে সেটাকে নষ্ট করবে না। এবার ভাবনা চিন্তার শেষে সামার্স ডের উত্তরে আমি নিয়ে এসেছিলাম বসন্তের দিন। তাহলে অনুবাদে আমার লাইনটা গিয়ে এরকম দাঁড়ালো যে, তোমার তুলনা আমি খুঁজে ফিরি বসন্তের দিনে। এবার এই যে ধূসর উষর শীত,
সেই শীতের শেষে বসন্ত আমাদের বাংলার যে ঋতুচক্র তাতে প্রাণের সঞ্চার নিয়ে আসে। তার যে রং, রূপ, বর্ণ, সৌন্দর্য, এই সমস্ত কিছুই আমরা দেখতে পাই। এখনো যে সামান্য বসন্ত পড়ে আছে তাতেও দেখতে পাই। সময়ের বা তার আগমনের দিক দিয়েও সে কিন্তু সামার্স ডে এর কাছাকাছি, এরপরেই গ্রীষ্ম আসছে। কাজেই এই নানা দিক ভেবে আমি ভাবলাম বসন্তের দিক। এবং অনুবাদের সবচেয়ে বড় চ্যালেঞ্জ বলি, সবচেয়ে বড় আনন্দ বলি এই জায়গায়, এই যে সামান্য বদল এলো মূল থেকে অনুবাদে আনতে গিয়ে, এই যে ভাবের অক্ষুণ্ণতা বজায় রেখেও শব্দের সংস্কৃতি বদলে গেল। দুটো দুটো শব্দবন্ধ একটু খেয়াল করবেন আপনারা। একটা বললাম ভাবের অক্ষুণ্ণতা, যে আত্মা তার ইংরেজি শরীরের মধ্যে ছিল, সেই আত্মা অক্ষুণ্ণভাবে এখন বাংলা শরীরে এলো, অর্থাৎ এলো বলে আমি মনে করলাম। এই অক্ষুণ্ণতা বজায় রইল, কিন্তু বদলে গেল কি শব্দের সংস্কৃতি, শরীরটা। এই যে অনুবাদ করতে গিয়ে এই দু শব্দের ছোট্ট অভিব্যক্তির মধ্যে দিয়ে আমি বুঝলাম যে অর্থ এবং ভাব দুটো আলাদা বিষয়, যেটা দিয়ে শুরু করেছিলাম আজকের আলোচনা। কি অনুবাদ করছি? অর্থ শুধুই কি মিনিং মেকিং না সেন্স মেকিং? শুধুই কি মিনিং রিটেনিং না সেন্স রিটেনিং? সেই কথা আবার ফিরে আসছে। এই যে বুঝলাম অর্থ এবং ভাব দুটো আলাদা বিষয়, এইটুকুই কিন্তু আমার পাঠ হিসেবে, খুব ব্যক্তিগত অভিজ্ঞতার কথা বলছি, বারবারই মানে অত্যন্ত হাম্বলি আমি বলছি যে এগুলো কোনো প্রেসক্রিপশন নয়, এগুলো কোনো স্ট্যান্ড অ্যালোন রুল নয়। আমার অভিজ্ঞতার কথা আমি আপনাদের কাছে এইটুকু সময় শেয়ার করছি। কাজেই এই যে আমার পাঠ, অর্থ এবং ভাব আলাদা, এটুকুই একজন অনুবাদকের যে আপাত ভাষান্তরের খেলা, তাতে নিজের একটা স্বতন্ত্র পাঠের প্রয়োগ করার সুযোগ করে দেয়। বাইরের থেকে দেখতে গেলে শুধুই ভাষান্তরের খেলা, এই ভাষা থেকে ও ভাষায় নিয়ে যাও, কিন্তু কোথায় তার মধ্যে স্বতন্ত্র পাঠ আমার? সেই পরিসর তৈরি হয় যদি আমি অর্থ এবং ভাবকে আলাদা করে দেখতে পারি। ফল ভাষা থেকে অন্য ভাষায় একটি সাহিত্য কর্মকে নিয়ে আসা নয় বলেই আমার মনে হয়। আরো গভীরে যদি আমরা যাই, আমাদের বিচরণটা না মানে এখন সমস্ত কিছুতে, পড়াশুনো, অনুবাদ, শিল্প সাহিত্য সৃষ্টি, খাওয়া দাওয়া, সাজ পোশাক, ঘোরা, সমস্ত কিছুতে আমাদের বিচরণটা হয় এক্স অ্যাক্সিস বরাবর, আমরা এইভাবে চলতে থাকি। কিন্তু অ্যাকচুয়ালি যেভাবে চললে জিনিসগুলোর মজা নেওয়া যায়, জিনিসগুলোকে আরো আত্মীয়ের মতো করে তাদের সঙ্গে সময় কাটানো যায়, সেটা হচ্ছে ওয়াই অ্যাক্সিস বরাবর মুভমেন্ট, এই ভার্টিক্যাল। অনুবাদ যখন আমি করছি সেইখানে তারও গভীরে, তার মানে আপাতভাবে এক ভাষা থেকে অন্য ভাষায় নিয়ে আসছি সেসব গেল, তার গভীরে সে কিন্তু মূল সাহিত্য সৃষ্টি, সাহিত্য কর্মের একটি পাঠ। My translation is an interpretation of the sonnet original poet, in this case William Shakespeare. আমার অনুবাদ কেবল সেই শেক্সপিয়ার সনেটের একটি ইন্টারপ্রিটেশন, একটি পার্ট। সেই শেক্সপিয়ারের সনেটের সঙ্গে একটা অনর্গল কথোপকথন চলছে এই অনুবাদগুলোর মধ্যে দিয়ে। আই এম ইন্টারঅ্যাক্টিং উইথ দ্যাট সনেট, আই এম ইন্টারঅ্যাক্টিং উইথ দ্যাট অরিজিনাল পোয়েম। ভিন্ন সময় বসবাসকারী একজন লেখক এবং একজন অনুবাদকের বাক্যালাপ, আলাপচারিতা চলছে এই অনুবাদের মধ্যে দিয়ে। শেক্সপিয়ারের সনেট অনুবাদ করতে গিয়ে বিশেষভাবে উপলব্ধি করলাম যে অনুবাদ চর্চার এই গোড়ার কথাগুলো, যে যেটাকে তত্ত্বে পড়ে আসছি সেইটার প্রয়োগ দেখতে পেলাম। এইবার দুটো সনেট আপনাদের সঙ্গে দেবাদিত্য শেয়ার করেছেন। আমি সেই দুটো সনেট তো আপনারা পড়েছেন, আমি তবু সংক্ষেপে একটুখানি পড়ি।
এই সনেট পড়া দিয়েই মোটামুটি আমাদের আলোচনায় ইতি টানবো আস্তে আস্তে। 1 ঘন্টা প্রায় অতিক্রান্ত। এই যে সনেট 18, এখানে মানে একটা তো বসন্তের দিন নিয়ে আলোচনা করলামই, এরকম আরো কিছু কিছু জিনিস পাওয়া যায়। প্রথম কোয়াট্রেন্টটা যদি আমি পড়ি অনুবাদ থেকে, তোমার তুলনা আমি খুঁজে ফিরি বসন্তের দিনে, তবু তুমি তার চেয়ে প্রিয় আরো, সুন্দর, কোমল। কখনো অকাল ঝড়ে ফুল ঝরে রুক্ষ ফাগুনে, কখনো বসন্ত বড় সময় অভাবে বিহ্বল। বুঝতেই পারছেন এইখানে শেক্সপিয়ার যত সামার, ডার্লিং বার্ডস অফ মে, এই মে মাস, গরমকাল ইত্যাদি নিয়ে এসেছিলেন, আমি সেগুলোকে ধরে ধরে বসন্তে ফিরিয়ে নিয়ে গেছি। বসন্তের দিন, বসন্ত বড় সময় অভাবে বিহ্বল, মেয়েটাকে করে দিয়েছি ফাগুন, ইত্যাদি ইত্যাদি। কখনো স্বর্গ আঁখ মেলে ধরে নির্নিমেষ কর, কখনো স্বর্ণরূপ ক্রমশই অনুজ্জ্বল হয়, কখনো সুষমা থেকে ঝরে যায় প্রত্যেক সুন্দর স্বভাব নিয়মে, কিংবা সময়ের ক্রূর অপচয়। তোমার বসন্ত যেন চিরকাল স্থায়ী হবে তাও, তোমার লাবণ্য তুমি হারাবে না কোনোদিন প্রিয়। মৃত্যুর দম্ভ যাবে যদি তুমি সে পথে দাঁড়াও, শাশ্বত কাব্যে যদি হয়ে ওঠো ক্রমে স্মরণীয়। যতদিন প্রাণ থাকে এ জাহান চোখ মেলে চায়। এইখানে একটু আমি থেমে বলি, এই যে জাহান কথাটা, এই কথাটা ব্যবহার করার আগে আমি আরো অনেক পৃথিবী, বিশ্ব, হ্যান ত্যান বসিয়েছিলাম, কিন্তু কোনোটাতেই আমি একটু আনন্দ পাইনি। এইখানে মানে এই কাপলেটে আসার আগেই শেক্সপিয়ার মোটামুটি খেলাটা জিতে গেছে, এবং জিতে এখানে ওনার ওই একটা ট্রায়াম্ফান্ট লিপ, একটা জাম্প দিচ্ছেন এখানে। মানে একটা, মানে যে ক্লেম সেই আমাদের যদি শেলির ওই কবিতাটা পড়া থাকে ওজিম্যান্ডিয়াস, সেইখানে সেই মরুভূমিতে একটা মূর্তি দাঁড়িয়ে আছে, সেই মূর্তির পেছনে শুধু বালি আর বালি, আর সেই মূর্তির পদতলে লেখা যে লুক অ্যাট মাই ক্রিয়েশনস ও অলমাইটি অ্যান্ড ডেসপেয়ার, আমি যা সৃষ্টি করে গেছি সেদিকে তাকাও এবং দীর্ঘশ্বাস ফেলো যে তোমারও এই সৃষ্টি নেই, আর পেছনে শুধু বালি পড়ে আছে, সময় সবকিছু খেয়ে ফেলেছে। সেই সময়ের মুখে দাঁড়িয়ে শেক্সপিয়ার বলছেন, so long as men can breathe or eyes can see, so long lives this and this gives life to thee। সেইখানে আমার মনে হয়েছে পৃথিবী, বিশ্ব এইসব দিয়ে চলবে না, এখানে এরকম একটা কথা আসতে হবে যেটার মধ্যে, যার উচ্চারণে একটা নিঃসংকোচ ভাব থাকবে, যার উচ্চারণে একটা লিবার্টি থাকবে। এবং আমার ক্ষেত্রে সেই কথাটা জাহান হয়ে উঠেছে। যতদিন প্রাণ থাকে এ জাহান চোখ মেলে চায়, এই কাব্য ততদিনই তোমায় জীবন দিয়ে যায়। আবার যদি আমি পরের সনেটটায় চলে যাই, মানে সনেট 130, সেইখানেও চোখে তার সূর্যের উজ্জ্বলতা লেশ মাত্র নেই, অধর আভার চেয়ে প্রবাল ও রক্তিমারও বেশি, তুষার শুভ্র হলে বুক তার রঙা ধূসরেই, চুল বাঁকা তার হলে সে আমার এলোতন্ত্রী কেশী। এই এলোতন্ত্রী কেশী আমি জানি না, সুনীতি কুমার চট্টোপাধ্যায় আমাকে খুব স্নেহের চোখে দেখতেন না হয়তো এসব লিখলে, কিন্তু উপায় নেই, আমি এলোকেশী কথাটার মাঝে এইসব ওয়ার টোয়ার ঢুকিয়ে সেটাকে এলোতন্ত্রী কেশী করেছিলাম। এই কবিতাটি আর পুরো পড়ছি না, এই কবিতায় মোটামুটি বাকি চলনটা সহজ। আমি বরং আর দুটো কবিতা একটু যাই, যেগুলো আমি সেই সময় দেবাদিত্যর সঙ্গে শেয়ার করতে পারিনি, আজকে পড়বো বলে সেগুলো জোগাড় করেছি। প্রথম যে অনুবাদটি, মানে এই তৃতীয় যে অনুবাদটি আর কি, সেইটা হচ্ছে শেক্সপিয়ারের সনেট নাম্বার 2, দ্বিতীয় সনেট। এই প্রথম দিককার সনেটে তিনি সেই প্রচুর তুমি বিয়ে করো সন্তান নাও ধরনের একটা যুক্তি দিয়ে নিজের বন্ধুকে কনভিন্স করানোর চেষ্টা করছিলেন যে এইভাবে সন্তানের মধ্যে দিয়ে তুমি তোমার সৌন্দর্যকে আগামী পৃথিবীর জন্য রেখে দিয়ে যাবে। তারপর যখন কনভিন্সড হলেন না, তখন এলো শ্যাল আই কম্পেয়ার দি টু আ সামার্স ডে।
এবার এই সনেট 2 যেটা, সেইটা দেবাদিত্য যদি মানে পরে সুযোগ হয় তুমি একটুখানি এই অরিজিনাল এবং অনুবাদ দুটোই শেয়ার করে দিও গ্রুপে। 100 বার 100 বার। আমি এখন মানে অরিজিনালটা আর পড়ছি না, আমি অনুবাদটাই শুধু ঠিক পড়ছি। ঠিক ঠিক। আবার একটুখানি অরিজিনালের দু একটা অংশ না পড়লেও নয়। শুরু হচ্ছে এই কথাটা দিয়ে, when 40 winters shall besiege thy brow, when 40 winters shall besiege thy brow and dig deep trenches in thy beauty's field, thy youth's proud livery so gazed on now will be a tattered wheat of small worth held. শুধু এই 4টে লাইন আমি অরিজিনালটা থেকে পড়লাম। এইবার আমি অনুবাদে আসি। শীতের চালসে যেই দিন ধরে নেবে ভ্রু যুগল, এই চালসে কথাটা আবার আমি আনলাম, যদিও ওখানে শেক্সপিয়ার বলছেন 40 উইন্টার্স, কিন্তু তা সত্ত্বেও চালসে কথাটার একটা অত্যন্ত বাঙালি ফিল আছে, সেই ফিলটা আনার জন্য জাস্ট। শীতের চালসে যেই দিন ধরে নেবে ভ্রু যুগল, খুঁড়বে গভীর ক্ষত তোমারই লাবণ্যের ঘরে, আজ যা নজর কাড়া যৌবন আভরণ ছল, সেই দিন ছিন্ন ম্লান কানা করি তাও হরে দরে। এই যে কানা করি হরে দরে, এই কথাগুলো হচ্ছে একেবারে বাংলা থেকে নেওয়া, এগুলোর কিন্তু কোনো লিটারাল ট্রান্সলেশন হয় না, না ও ভাষা থেকে এ ভাষায়, না এ ভাষা থেকে ও ভাষায়। তখন প্রশ্ন এলে কোথায় তোমার সেই রূপ, কোথায় সে উচ্ছল যৌবন ধন সঞ্চয়, শ্রান্ত কোটরে বসা চোখের আড়ালে নিশ্চুপ সর্বভূক লজ্জা এক সংসারহীন অপচয়। আরো কত কত স্তুতি প্রাপ্য ছিল সুন্দর তোমার, বলতে পারতে যদি এ আমার সৌম্য সন্তান। এই হচ্ছে সন্তান নেওয়ার যে একটা জোরাজুরি শেক্সপিয়ার করছেন প্রথমে, তার প্রমাণ। বলতে পারতে যদি এ আমার সৌম্য সন্তান, ঢেকে দেবে সায়াহ্ন আমার, তোমার অনুক্রমে সে লাবণ্যে হবে দীপ্যমান। নূতন ফিরত এভাবেই তুমি হলে পুরাতন, শিরায় শিরায় ওম শৈত্যের সময় যখন। এটা হচ্ছে কাপলেটটা। শেক্সপিয়ার কাপলেটে কি করছেন? শেক্সপিয়ার কাপলেটে করছেন, দিস ওয়ার টু বি নিউ মেড when thou art old, this were to be new made when thou art old, and see thy blood warm when thou feelst it cold. আর সেটা অনুবাদে হলো, নূতন ফিরতো এভাবেই তুমি হলে পুরাতন, শিরায় শিরায় ওম শৈত্যের সময় যখন। এই ব্লাড জিনিসটা আমি আর রাখলাম না, শিরায় শিরায় ওম প্রবাহিত হচ্ছে, এর অর্থ রক্ত গরম, সেই উষ্ণতা, রক্তের উষ্ণতা শিরায় প্রবাহিত হচ্ছে। শেষ একটি অনুবাদ পড়ে আমি ইতি টানবো আপাতত। এটা আমি অরিজিনালটিও পড়বো, এটা অনুবাদটিও পড়বো, এবং এখানে আমি অনুবাদক হিসেবে আমার একটি মানে এমন অনেক অনেক ব্যর্থতা, একটি ব্যর্থতা আমার খুব চোখে পড়ে আমার এই কবিতাটি অনুবাদ করতে গিয়ে, আমি সেই কথাটা বলেই শেষ করব। এটা হচ্ছে শেক্সপিয়ারের সনেট 15। When I consider everything that grows holds in perfection but a little moment, that this huge stage presenteth not but shows, whereon the stars in secret influence comment. When I perceive that men, as plants increase, cheered and checked even by the self-same sky, vaunt in their youthful sap, at height decrease, and wear their brave state out of memory, then the conceit of this inconstant stay sets you most rich in youth before my sight, where wasteful time debateth with decay to change your day of youth to sullied night. এইবার
ইয়ে আসছে, কাপলেট আসছে, এবং এই কাপলেটটাই আমার মূল আলোচ্য বিষয়। উইথ টাইম ফর লাভ অফ ইউ, অ্যাজ হি টেকস ফ্রম ইউ, আই এনগ্রাফট ইউ নিউ। আর একবার বলছি, and all in war with time for love of you, as he takes from you, I engraft you new. এইবার অনুবাদে আসি। যতবারই ভেবে দেখি সমস্তের এই হয়ে ওঠা ক্ষণিকেরই পূর্ণতা ধরে রাখে তাদের অন্তরে, এই বিশাল মঞ্চ জুড়ে যত দৃশ্য কোলাহলে ফোটা, তারও শিরে নক্ষত্রের গূঢ় অভিসন্ধি বাস করে। মানুষ যখন দেখি বেড়ে ওঠে বৃক্ষের মতো, একই আকাশের নিচে হুবহু আদরে সব হয়। যৌবন শিখরে দর্পে অস্তেরই দোতনা উদ্গত, প্রাক্তন সাহসী কাল কেড়ে নেয় স্মৃতিদের ক্ষয়। তখনই নশ্বর এই যাপনের দম্ভ আবার তোমায় যৌবন শ্রেষ্ঠে সাজায় আমার দৃকপাতে, যেইখানে নষ্ট কাল মেপে নেয় অনর্থের ভার, লাবণ্য তোমার ওই মুছে দিতে কলঙ্কিনী রাতে। এইবার কাপলেট। কালের বিরুদ্ধে সঁপি যুদ্ধে সব সোহাগে তোমার, সে তোমায় শূন্য করে আমি পূর্ণ করি বারবার। আমি আবার অরিজিনাল কাপলেটে ফিরে যাচ্ছি। And all in war with time for love of you, as he takes from you, I engraft you new. আবার আমি অনুবাদে আসছি। কালের বিরুদ্ধে সঁপি যুদ্ধে সব সোহাগে তোমার, সে তোমায় শূন্য করে আমি পূর্ণ করি বারবার। এই শেষ লাইনে গিয়ে আমাকে থামতে হয়েছে কোথাও একটা এই অনুবাদ নিয়ে, কিন্তু এই শেষ লাইনে গিয়ে আমার মনে হয়েছে শেক্সপিয়রের লেখা কাপলেটের কোনো অংশে এটা তার প্রতি সুবিচার হয়নি, কারণ শেষ লাইনটা একটা অদ্ভুত জিনিস শেক্সপিয়র করে দিয়ে গেছেন, যেটা একটা ছোট্ট শব্দের ওপর দাঁড়িয়েছে। সেই কথাটা হচ্ছে অ্যাজ। and all in war with time for love of you, কালের বিরুদ্ধে সপি যুদ্ধে সব সোহাগে তোমার, ঠিক আছে হয়ে গেল। as he takes from you, I engraft you new। আর আমি সেখানে করলাম, সে তোমায় শূন্য করে আমি পূর্ণ করি বারবার। এবার আপনারা ভেবে দেখুন, আপনারা মহাভারতের সেই দৃশ্য মনে করুন। দ্রৌপদী সেই পাশা খেলার ঘরে দাঁড়িয়ে আছেন, দুঃশাসন তার বস্ত্র হরণ করছেন, দ্রৌপদী শ্রীকৃষ্ণের কাছে প্রার্থনা করছেন, এবং কোনো এক অলীক আশ্চর্য উপায় দ্রৌপদীর সেই বস্ত্র আর ফুরোচ্ছে না। একদিক দিয়ে দুঃশাসন যত সেই বস্ত্র টানছেন, অন্যদিকে সেই বস্ত্র দ্রৌপদীর গায়ে জড়িয়ে যাচ্ছে কোনোভাবে। as he takes from you, I engraft you new। এটা একটা প্রেজেন্ট কন্টিনিউয়াস প্রসেস। এমন নয় যে সে প্রথমে তোমার থেকে সমস্ত সৌন্দর্য কেড়ে নিল, সে তোমাকে প্রথমে নগ্ন করে দিল, এবং তারপর আমি তোমাকে নতুন করে সৌন্দর্য ফিরিয়ে দিলাম, আমি তোমাকে কাপড় দিলাম। এই দ্রৌপদীর জায়গায় যদি আমি এখানে এই সৌন্দর্যকে বসাই, যেই সৌন্দর্যকে দুঃশাসন রূপী সময় একদিক দিয়ে ক্রমশ টেনে নিচ্ছে, অন্যদিকে কৃষ্ণরূপী এই কবি কেবলই তাকে আরো সৌন্দর্য জুগিয়ে যাচ্ছেন তার এই কবিতার মধ্যে দিয়ে, ভাষার মধ্যে দিয়ে, শব্দের মধ্যে দিয়ে। এই প্রেজেন্ট কন্টিনিউয়াস প্রসেসটাকে আমি কিছুতেই ধরতে পারলাম না। তার বদলে আমি যেটা করলাম, সে তোমায় শূন্য করে আমি পূর্ণ করি বারবার। এর মধ্যে আমি জানি না, মানে এর ভিন্নতর পাঠ হতে পারে, কিন্তু আমি অনুবাদকের জায়গা থেকে এইখানেই খামতিটা অনুভব করলাম, যে সে তোমায় শূন্য করে এটা যেন একটা প্রসেস, একটা স্টেপ,
তার শূন্য করা শেষ হলে আমার পূর্ণ করা শুরু হয়, এটা যেন একটা সেপারেট স্টেপ। দুটো স্টেপ যে সাইমালটেনিয়াসলি চলছে, সেই মহাপুরুষ সিনেমার ওই জিনিসটার মতো বর্তমান বলে কিছু নেই। সেই এখানে ওই বর্তমানটাকে আমি ধরতে পারলাম না। শূন্য করার কথা বললাম, পূর্ণ করার কথা বললাম, বারবার করি সেটাও বললাম, কিন্তু বারবার করা মানে যে একই সময় করা তা নয়। আমার অনুবাদে একটা জিনিস প্রিসিড করছে, তাকে একটা জিনিস ফলো করছে। শেক্সপিয়ার ওই অ্যাজ কথাটা দিয়ে, অ্যাজ হি টেক্স ফ্রম ইউ আই এনগ্রাফট ইউ নিউ, দুটোকে একটা বোথ ওয়ে ট্রাফিক করে ছেড়ে দিলেন। ব্যাস, আমার আজকে এটুকুই বলার। থ্যাংক ইউ। আমি খুবই আবেগরুদ্ধ। আপাতত আমি কিছু বলবো না, আগে আমাদের চ্যাট বক্সটা আমরা দেখে নিই, তার কারণ সেখানে প্রত্যেক দিন খুব সুন্দর সুন্দর কিছু প্রশ্ন মন্তব্য আসে এবং আমরা এক এক করে আহ, সেটা দেখবো। সুলগ্না আমাদের উদ্যোক্তাদের উদ্দেশ্যে একটি খুব আহ, ভালোবাসাপূর্ণ শুভেচ্ছা বার্তা দিয়েছেন, সেটি আমি আপাতত করছি না, কিন্তু সুলগ্নাকে অনেক ভালোবাসা জানাই, ধন্যবাদ জানাই। বিক্রম আমাদের এক ছাত্র, সে মানে এটা এটা খুব ইন্টারেস্টিং ব্যাপার, মানে আমরা উদ্যোক্তারা কিন্তু সত্যি কোন রকম ষড়যন্ত্রী ছিলাম না যে পরপর দুটো সেশন এভাবে স্মৃতির সরণিবে এগোনোর একটা মাধ্যম হয়ে উঠবে। গতকালও ইন্টারেস্টিংলি অরুণ সোমের সেশনের সময় এরকম একটা অভিজ্ঞতা আমাদের হয়েছিল। আজকেও বিক্রম সেরকমই একটি অভিজ্ঞতার কথা লিখেছে। শুভঙ্করদা, তুমি কি আমার কথা শুনতে পাচ্ছ? তার কারণ তোমার এন্ড থেকে ভিজুয়ালসটা আমি দেখছি একদম ফ্রিজ করে গেছে। না না, আমি তো শুনতে পাচ্ছি। আমার কথা শোনা যাচ্ছে? এবার কিন্তু তুমি ডপলগাঙ্গার হিসেবে আবির্ভূত হয়েছে। হ্যাঁ, কারণ আমি জাস্ট তোমার কমেন্ট বক্সটা চেক করতে গিয়েই একবার মিটিংটা লিভ করে গেলাম, না বুঝতে না, পারলাম না দরকার নেই, তারপর। ওটা আমিই করছি, না হলে এ বিপত্তি আরো ঘটবে এবং এরপরে একটা ইনফিনিট লুপ তৈরি হতে পারে আর কি। আচ্ছা আচ্ছা, ঠিক হ্যাঁ, আছে, তুমি করো। ঠিক আছে। তো বিক্রম লিখছে, thank you, sir, for sharing your experience of coming across Shakespearean sonnets. I also remember some of the recitation of Shakespeare sonnets by SP sir, শক্তিপদ পাত্র স্যার। উনি মালদার একজন খুব বিশিষ্ট শিক্ষাবিদ। His unique style of presentation and his phonetic accuracy, including the musical qualities of the text, still echo in my mind, as in the minds of others who attended with me. Whenever I come across those prescribed sonnets of my UG time, thank you once again for triggering those sweet memories. So, আমার মনে হলো এটা এটা পড়ে দেওয়া উচিত। কিন্তু এরপরে বিক্রমের একটি প্রশ্ন ছিল। বিক্রম, এটার উত্তর কি তুমি পেয়ে গেছো? মানে এটা নিয়ে বোধহয় শুভঙ্কর দা বেশ খানিকটা বলেছে। আর যদি তুমি আরো কিছু কথা বলতে চাও শুভঙ্কর দার সাথে, আমাদের কিছুটা সময় আছে। হ্যাঁ স্যার, মোটামুটি আমি উত্তর পেয়েছি, তবুও একবার আমি জিজ্ঞেস করব স্যারকে। হ্যাঁ, যে আমরা যখন মানে রিসার্চ করি তখন যদি অন্য ল্যাঙ্গুয়েজ থেকে, যেহেতু আমাদেরকে ইংরেজিতেই ট্রান্সলেট করতে হয়, বেশিরভাগ থিসিস ইংরেজিতেই লেখা হয়, তাহলে মানে ওই ক্ষেত্রে যদি রিজনাল কোনো ল্যাঙ্গুয়েজ থেকে ইংরেজিতে ট্রান্সলেট করি, নিজেই যখন রিসার্চ করছি, নিজেই যখন ট্রান্সলেট করছি, তাহলে কি আমি ওই ক্রিয়েটিভিটি কি দেখানোর জায়গা কি তেমন আছে সেই থিসিস লেখার ক্ষেত্রে, যেহেতু সেটা একদমই একাডেমিক একটা প্রচেষ্টা, সেখানে ক্রিয়েটিভিটি দেখানো কি উচিত হবে? এটাই আমার একটা না, জিজ্ঞাসা। যখন আমি তো সিলি জিজ্ঞেস। আমি তুমি করেই বলছি তোমায়, যেহেতু হ্যাঁ হ্যাঁ, অবশ্যই স্যার, দেবালিপ্টোর একদম। ছাত্র। দেখো, তুমি যখন তোমার থিসিসের জন্য একটা কিছুকে অনুবাদ করছো, তখন তো তোমার একটা মূল লক্ষ্য আছে যে থিসিসের প্রাসঙ্গিকতার ওপর তুমি এই অনুবাদটাকে সেইভাবে মোল্ড করবে। সেই প্রাসঙ্গিকতা যদি কোনো ক্রিয়েটিভ প্রসেসকে দেখানোর দাবি জানিয়ে থাকে, তাহলে নিঃসন্দেহে তোমার কাছে সেই সুযোগ আছে ক্রিয়েটিভিটিকে অনুবাদের প্রক্রিয়ায় নিয়ে আসার। আর যদি সেই অনুবাদের মূল লক্ষ্য হয় কোনো ক্রিটিক্যাল জার্নিকে ইনিশিয়েট করা, সেক্ষেত্রে তুমি ক্রিয়েটিভ হও বা না হও, তোমার এমফাসিস কিন্তু পড়বে গিয়ে ক্রিটিক্যাল জার্নিটার ওপরেই।
এটা অনুবাদ তুমি কিভাবে করলে সেটার থেকেও ম্যাটার করছে তুমি কিভাবে দেখাচ্ছ জিনিসটাকে, এন্ড প্রোডাক্টটাকে। ইয়েস স্যার, থ্যাংক ইউ। ওয়েলকাম। আমরা আবার চ্যাট বক্সে ফিরি। বিক্রমকে ধন্যবাদ। সুরভি বেশ ইন্টারেস্টিং একটা প্রশ্ন রেখেছে। সুরভি, ইফ ইউ ওয়ান্ট টু ইন্টারাক্ট, উই হ্যাভ সাম টাইম। না না স্যার, মানে জয়িতা তুমি প্রশ্নটা পড়ে দিলেই হবে আর কি। আচ্ছা, ঠিক আছে, ঠিক আছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। সুরভি যেটা জানতে চাইছে, ফেয়ার ইউথের উদ্দেশ্যে লেখা কিছু সনেটে যে সমকামী আভাস আছে বলে মনে করা হয়, সেসব অনুবাদ করার সময় সুরভি আপনি লিখেছে, আমি তুমিই বলছি আপাতত, তুমি কি কোনো দ্বিধা বা দায়িত্ববোধ অনুভব করেছো পাঠকের প্রতি? একটি সনেট অনুবাদ করার প্রক্রিয়া ছন্দ, কাঠামো বা আবেগের দিক থেকে অন্যান্য ধরনের কবিতা অনুবাদের থেকে কিভাবে আলাদা? দুটো। দ্বিতীয়টার উত্তর আগে, মানে দ্বিতীয়টার উত্তর হয়তো আমরা আমাদের আলোচনাতেই বারবার করে বলছিলাম সময় বিশেষে, যে সনেট আসলে এত দিক থেকে আমাদেরকে বেঁধে দেয় না। সনেট তো মানে আজকে আমি ধরা যাক যে অ্যালফ্রেড প্রুফ্রক অনুবাদ করছি, সেই অনুবাদের অভিজ্ঞতা আর একটা সনেটের অনুবাদের অভিজ্ঞতা এত আলাদা, কারণ অ্যালফ্রেড প্রুফ্রকের ক্ষেত্রে বা মানে সিমিলার, আমি অ্যালফ্রেড প্রুফ্রক বলছি না, সিমিলার কবিতাগুলো যেখানে ফ্রি ভার্স, সেই অনুবাদের ক্ষেত্রে আমার তার গঠনগত দিক যে বদলাবেই সেইটা কিন্তু মানে আমি একরকম ধরেই নিতে পারি, সেইটা আমার ইয়েতে ন্যায্য আমার এই ভাষায়। কিন্তু সনেটের ক্ষেত্রে সেই জিনিসটা তো একটু অন্যরকম, কাজেই সনেটের গঠনের জায়গাটা আলাদাভাবে অনুবাদ করার সময় স্মরণে রাখতে হয় এবং সেই মতো করে এগোতে হয়। আর প্রথম যে প্রশ্নটি আপনি করলেন সেই প্রশ্নতে না, দ্বিধা দ্বন্দ্ব এই জিনিসগুলো বিশেষত এই কবিতাগুলোকে অনেক ক্ষেত্রে সমকামী একজন মানুষের তার বক্তব্য, তার ভালোবাসার প্রকাশ হিসেবে যেহেতু দেখা হয়, সেই সূত্র ধরেই বলি অন্তত যে 4টে সনেট আমি অনুবাদ করেছি তার একটিকে আমি বাদ দিলাম কারণ সেটা ডার্ক লেডি সনেট। বাকি যে 3টে সনেট 18, 15 আর 2, এই 3টে সনেটের ক্ষেত্রেই আমি অ্যাকচুয়ালি সনেট অনুবাদ করার সময় তার গঠনগত দিক নিয়ে এত বেশি ভালো ভাষায় বলতে গেলে চিন্তিত ছিলাম এবং খারাপ ভাষায় বলতে গেলে প্যানিক করছিলাম যে আমার আর কোনো দিক সেইভাবে মাথায় কাজ করেনি। হয়তো পরবর্তীকালে যদি আরো অনুবাদ করার সুযোগ হয় শেক্সপিয়ারকে, তাহলে এই দিকটা আসতে পারে, কিন্তু সেটা দ্বিধা বা দ্বন্দ্বের থেকেও বেশি হয়তো আমি এক্সপেক্ট করছি, মানে কিছুই রুল আউট করে দেওয়া যায় না, কিন্তু তবু আমি এক্সপেক্ট করছি যে আমার কাছে সেটা আরো বেশি যেখানে বাঙালি সেই ক্ষেত্রে কোথাও গিয়ে তো একটু বড় হতে হবে আমাদের। আশা করছি সেটা মানে পরবর্তীকালে যদি আমার ভাবনায় আসে, যদি সেই চ্যালেঞ্জ ফেস করি আমি, সেটাকে ক্রিয়েটিভলি কাউন্টার করার জায়গা সনেটের মধ্যেই থাকবে, অনুবাদ প্রসেসেই থাকবে। থ্যাংক ইউ ফর দ্য কোয়েশ্চেনস। থ্যাংক ইউ। আচ্ছা, জোয়ানার কিছু প্রশ্ন রয়েছে, আমি প্রশ্নগুলি পড়ে দিচ্ছি, তারপরে জোয়ানা যদি শুভঙ্কর দার সাথে কথা বলতে চায়, আমাদের একটু সময় আছে। জোয়ানা যেহেতু রবীন্দ্রনাথের লেখা নিয়ে খুব গভীরে গিয়ে অধ্যয়ন করেন, জোয়ানার সেদিক থেকেই খুব সুন্দর কিছু প্রশ্ন উঠে এসেছে। জোয়ানা তোমার মতামত জানতে চাইছে শুভঙ্কর দা, যে রবীন্দ্রনাথের কৃষ্ণকলিতে কি শেক্সপিয়ারিয়ান সনেটের প্রভাব রয়েছে বলে তুমি মনে করো, এবং শেক্সপিয়ারিয়ান সনেটের অনুবাদের জন্য বাংলা সঙ্গীত, আচ্ছা এই জায়গাটা আমি জোয়ানাকেই বলবো, জোয়ানা একটু বিস্তারিতভাবে আপনি বলুন। আর গ্রীষ্ম থেকে বসন্ত এই অনুবাদটি সম্বন্ধে উনি জানতে চাইছেন। সো আই থিঙ্ক আই শুড রিকোয়েস্ট জোয়ানা টু ইন্টারাক্ট। হ্যাঁ, নমস্কার স্যার, আমি দুটি প্রশ্ন আছে। Stravinsky composed music for Sonnet 8. সেজন্য আমার প্রশ্ন আছে অনুবাদের জন্য কি বাংলা
সঙ্গীত আছে? That would be interesting to hear. And গ্রীষ্ম বসন্তের সম্পর্কে এটা, this is not about heat and cold. সেটা শুধু ঠান্ডা গরম নয়. It's also about পূর্ণতা, I mean গ্রীষ্ম পূর্ণতা, fall, sensuality, and বসন্ত এটা full, শুরু, innocence. After Moski, your comments, please. Because it's different metaphor. Exactly. এই দিক থেকে দেখতে গেলে নিশ্চয়ই ডিফারেন্ট মেটাফর। তবু আমি একটা জায়গায় যেখানে এদের দুজনের মধ্যে একটা কমন গ্রাউন্ড খুঁজে পেয়েছি, সেটা হচ্ছে যে ইউরোপ বা সেই ধরনের কান্ট্রিতে দেয়ার ইজ ক্লোজনেস, অন্তত মানে আমার কখনো গিয়ে সচক্ষে দেখার সুযোগ এখনো হয়নি, কিন্তু সাহিত্য থেকে আমরা বুঝতে পারি সেখানকার স্প্রিং এবং সেখানকার সামার, এই দুটো অফকোর্স দে আর ডিফারেন্ট ফ্রম ইচ আদার, বাট কোথাও গিয়ে তাদের একটা কমন গ্রাউন্ড থাকে সো ফার অ্যাজ দ্য সিনিক ল্যান্ডস্কেপ, দ্য সিনিক অ্যাসপেক্ট ইজ কনসার্নড। কোথাও গিয়ে তাদের মধ্যে কোথাও একটা সিমিলারিটি আমরা খুঁজে পাই। আমি সেই সিমিলারিটির ওপর ভিত্তি করেই আমি, কারণ আমাদের এখানে যদি সত্যি করে বলতে হয়, বসন্তে নতুন পাতা আসার যে প্রসেস, বসন্তে নতুন ফুল ফোটার যে প্রসেস, সেই প্রসেসকে আমি কিন্তু গ্রীষ্মকালে নিয়ে যেতে পারি না। দ্য হিট, গ্রীষ্মের গরম আমাদের কাছে গ্রীষ্মের আর সমস্ত মাধুর্য যদি কিছু থেকে কিছুকে ছোট করে দেয়, অনেকের কাছে না করতে, ইটস সাবজেক্টিভ থিং। তিনি হয়তো গ্রীষ্মকেই কোনোভাবে নিয়ে আসবেন, কিন্তু অনুবাদক হিসেবে যেখানে আমার পার্সপেক্টিভটা ঢুকতে পারে, ঢোকার একটা ইনরোড পায়, সেইখানে ঢুকে আমি যখন বিচার করি, এই গ্রীষ্ম কিন্তু আমার কাছে ওইদিকে সামার্স ডের পরিপূরক হয়ে ওঠে না। আমরা ক্যান্টারবেরি টেলস এর শুরু যখন পড়ি, এপ্রিলে নতুন বৃষ্টি আসছে, নতুন ফুল পাতা, নতুন প্রাণের সঞ্চার হচ্ছে, সেই সময় জার্নি শুরু হচ্ছে। আবার সেই 1 এপ্রিলকেই আমরা শেক্সপিয়ার, টি.এস. এলিয়টের ওয়েস্টল্যান্ডে ক্রিটিসাইজড হতে দেখি, দ্য ক্রুয়েলেস্ট মান্থ বলে। এবার এই এপ্রিল পুরোটাই বসন্তের একটা আভাস নিয়ে আসে, কিন্তু সেই বসন্তের মধ্যে কি আছে, সেই দ্যাট স্প্রিং ইজ প্রেগনেন্ট উইথ পসিবিলিটিস, ইজ প্রেগনেন্ট উইথ হোপ, উইথ বিউটি অ্যান্ড অল। এবং আমি আমার জায়গার কথা যদি বলি, এই দেশের কথা যদি বলি, গ্রীষ্মের কাছাকাছি যেখানে আমি সূর্যকে কাজে লাগাতে পারবো, এখন আমি বলতে পারি বর্ষাও এখানে ইটস সো প্রেগনেন্ট উইথ সো মেনি পসিবিলিটিস, নতুন ফসলের সময়, নতুন জলধারা নামছে, সেখানে একটা অপূর্ব সৌন্দর্য প্রকৃতিতে আমরা দেখতে পাই, কিন্তু সূর্য তো সেখানে অনুপস্থিত। এই যে আমি বলবো কখনো স্বর্গ আঁখ মেলে ধরে নির্নিমেষ কর, কখনো স্বর্ণরূপ ক্রমশই অনুজ্জ্বল হয়, এই কথাগুলো বর্ষায় বলার সুযোগ আমার থাকবে না। কাজেই এখানে গ্রীষ্ম থেকে বসন্তে জিনিসটাকে নিয়ে যাওয়ার যে প্রক্রিয়া, সেই প্রক্রিয়া একদিকে যেরকম ক্রিয়েটিভ, অন্যদিকে খুব প্র্যাকটিক্যাল কিছু মেজার্স মাথায় রেখে নিয়ে যাওয়া, এটাই আমি বলবো। আর রবীন্দ্রনাথ সম্পর্কে যে প্রশ্নটা উনি করেছিলেন শুরুতেই, সেই প্রশ্নে আমি বলবো হ্যাঁ, কৃষ্ণকলি কবিতা পড়তে গিয়ে নিঃসন্দেহে সনেটের সঙ্গে, পার্টিকুলারলি শেক্সপিয়ারিয়ান যে মডেল অফ সনেট রাইটিং, আমি কেবল গঠন বলছি না, শেক্সপিয়ারের যে ভাষা, ভঙ্গি, মেজাজ, এই সমস্ত কিছুর সঙ্গে আমরা মিল নিঃসন্দেহে পাই, দেয়ার ইজ নো ডাউট অ্যাবাউট ইট। কিন্তু হ্যাঁ, রবীন্দ্রনাথ বিং রবীন্দ্রনাথ, হি ট্রান্সফর্মস এভরিথিং ইনটু হিজ ওন, সেইটা রবীন্দ্রনাথে আছে। কাজেই কৃষ্ণকলি at the end of the day becomes a unique creation of রবীন্দ্রনাথ। Okay, thank you. ধন্যবাদ। Thank you so much. ধন্যবাদ জোয়ানাকে, ধন্যবাদ শুভঙ্কর দাকে। প্রশ্ন খুব একটা নেই, কিন্তু একটা অতি চমৎকার কমেন্ট সুলগ্না করেছেন, এটা আমাকে পড়ে দিতে হবে। শুভঙ্কর দা, সুলগ্না আপনার উদ্দেশ্যে লিখছেন, আপনার শব্দচয়ন অসামান্য, অনুবাদকের স্বাধীনতা
এবং সৃজনশীলতার তাৎপর্যপূর্ণ মেলবন্ধন আপনার প্রত্যেকটি অনুবাদের বিশিষ্ট সম্পদ। এর থেকে সুন্দর করে হয়তো এই অনুবাদ সম্বন্ধে কিছু বলা যেত না। আপনাকে অনেক ধন্যবাদ। মাধবীও বলছেন অসাধারণ আলোচনা স্যার, আপনার আলোচনা থেকে আজ আমি আমার অনেক খুঁজে চলা প্রশ্নের উত্তর পেলাম, অসংখ্য। দেবলীনাও জানিয়েছেন তিনি মুগ্ধ হয়ে শুনছিলেন, সমৃদ্ধ হয়েছেন, ভালো লেগেছে, অসম্ভব ভালো লাগে। এবারে আমাদের প্রথা অনুযায়ী তো ধন্যবাদ জ্ঞাপনের দিকটায় আসতে হয়। আজকে আমাদের সহকর্মীরা বিভিন্নভাবে জার্নি করছেন, বাইরে রয়েছেন, তাই সেদিকটা আমি থাকছি। তবু আমি একবার জেনে নিচ্ছি, মানে আমাদের পার্টিসিপেন্টরা কেউ যদি আর কিছু বলতে চান, মানে আর 2 মিনিট মতো যদি একেবারে ঘড়ির কাঁটা মেপে চলি তাহলে আরো 2 মিনিট রয়েছে, সুতরাং কেউ যদি আপনাদের আরো কিছু জিজ্ঞাসা থাকে বলে নিতে পারে। আমি বইটি সম্পর্কে জানতে চেয়েছিলাম। আমি ওই জায়গাটা আসতাম, বাট থ্যাংক ইউ। নন্দিনী দি, শুভঙ্কর দা, ব্যাপারটা হচ্ছে আমি তোমার বিষয়ে যাতে সবাই একটু জানতে পারেন, তাই রাইটার্স ওয়ার্কশপে তোমার বইটি সম্বন্ধে যে 2-4 কথা লেখা, সিটিজ অ্যান্ড লস্ট টাইমস, হ্যাঁ, সে সম্বন্ধে একটা লিঙ্ক আমি দিয়েছিলাম। তো নন্দিনীদির ওই ব্যাপারে একটু জানার আছে, মানে বইটি কিভাবে পাওয়া যাবে ইত্যাদি। তো নন্দিনীদি, প্লিজ ফিল ফ্রি টু ইন্টারাক্ট। হ্যাঁ, আমি মানে অ্যামাজনে খুঁজে পেলাম না, এবং আমার কবিতাটা অসম্ভব ভালো লাগলো, তো দ্যাটস ইট, আমি বইটা পেতে চাই, দ্যাটস ইট। থ্যাংক ইউ। শুভঙ্কর দা, এর কিছু সমাধান করা যায় কি এই বইটির ব্যাপারে? রাইটার্স ওয়ার্কশপের এমনিতে তো ওদের একটি আউটলেট, খুব কম জায়গাতেই কলকাতায় ওনারা বই রাখেন বলে আমি জানি। আচমকা কিছু কিছু জায়গায় দেখা পাওয়া যায় সেই সব বইয়ের, কিন্তু তার কোনো মানে গ্যারান্টি নেই যে সেখানেই নিয়মিতভাবে পাওয়া যাবে। লেক গার্ডেন্সে ওদের যে বাড়ি কাম অফিস, C529 লেক গার্ডেন্স, ওইখানেই ওদের বাড়ির বাইরে একটা ছোট্ট বইয়ের দোকান আছে, বুক নুক বলে, সেখানে পাওয়া যেতে পারে। আর তাছাড়া যদি আমি ঠিক শিওর নই, ওরা নিশ্চয়ই করবেন, এখন তো মানে না হলে তো বাজারে টিকে থাকা মুশকিল, মানে অনলাইন ডেলিভারি, অনলাইন কেনাকাটির কোনো জায়গা ওদের আছে কিনা। সেক্ষেত্রে আমি বলবো, ওরা ফেসবুকে খুব একটা অ্যাক্টিভ বলে আমি জানি না, কিন্তু ইনস্টাগ্রামে ওদের একটি পেজ আছে, রাইটার্স ওয়ার্কশপ কলকাতা বা এরকম কিছু একটা নামে। তো যদি ইনস্টাগ্রাম মারফত ওদেরকে মেসেজ করা যায়, ওরা মোটামুটি রেগুলারলি সেখানে রেসপন্ড করেন, আমার অভিজ্ঞতা তাই বলছে। কাজেই অন্য কোনোভাবে, মানে দোকানে না গিয়ে আর কোনোভাবে বইটি পাওয়ার সুযোগ আছে কিনা সেটা ওদের সম্ভবত বলতে পারবে। আমি এ ব্যাপারে একটা ছোট্ট সাহায্য হয়তো করতে পারবো, সেটা হচ্ছে রাইটার্স ওয়ার্কশপের অতি সম্প্রতি একটা মোবাইল নাম্বারও হয়েছে, আমি সেটা নন্দিনীদি তোমাকে পাঠিয়ে দিই। হ্যাঁ, তাহলে তো ওরা রেসপন্ড করেন ওটাতে। অ্যাবসলিউটলি, থ্যাংক ইউ সো মাচ। বেশ, এবারে তো ধন্যবাদ জ্ঞাপনের পালা। এখন সমস্যা কি হয় সেটা হলো যে কিছু কিছু আলোচনা আমাদেরকে এমন ভাবে একটা আবেগের বন্ধনে বেঁধে ফেলে, এবং যেখানে আবেগ অতিরিক্ত সেখানে নিউট্রাল বা অবজেক্টিভ পয়েন্ট অফ ভিউ থেকে কথা বলা যায় না। এটা টি.এস. এলিয়ট বলার আগেও আমরা জানতাম। হ্যাঁ, তো এখন সেই জায়গা থেকে আমি যদি আজ বলতে যাই, তাহলে আমার হয়তো আজকে সারাদিনের অভিজ্ঞতা, গত কয়েক সপ্তাহের অভিজ্ঞতা, তার থেকেই একটা কিছু মনে হচ্ছিল। এবং সুলগ্নার কথাই আমি আরেকবার বলবো, কারণ সুলগ্নারও একটা কথা আমার তখন মাথায় হঠাৎ চলে এলো। সুলগ্না কিছুদিন আগেই আমাকে বলছিলেন যে আমরা, মানে শুভঙ্করদা, একটা জিনিস আমি বলি, সেটা হচ্ছে আমাদের এই যে মিক্সড অডিয়েন্স, মানে এখানে আমাদের ইউজি ফাইনাল সেমেস্টারের স্টুডেন্টরা আছে, পিজির ফাইনাল সেমেস্টারের বেশ কিছু বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীরা আছে, রিসার্চ স্কলাররা আছে, নন্দিনীদির মতন যারা প্রফেশনালি কাজ করছেন, অধ্যাপিকা, একাধিক প্রতিষ্ঠানের রয়েছেন, অধ্যাপকরা রয়েছেন, জোয়ানা, মারা, এরা বিদেশ থেকে আমাদেরকে ভালোবেসে এসেছেন। এই যে মিক্সড ক্রাউডটা,
কোথাও গিয়ে কারো কারো হয়তো মনে হয়েছিল যে এই মিক্সড ক্রাউডটা একটা অন্তরায় হয়ে দাঁড়াতে পারে, এবং এই কথা যে আমার মনেও একেবারে কোনোদিন আসেনি সেটা বলতে পারি না, তার কারণ আমি হয়তো একটু বেশি ভাবি পয়েন্ট কাউন্টার পয়েন্ট ইত্যাদি। কিন্তু আবার একটা দিক থেকে একটা আশাও ছিল যে এই যে বিভিন্ন বয়সের দেশের বিভিন্ন প্রান্তে, এমনকি দেশের বাইরেরও বিভিন্ন প্রান্তে থেকে আমরা মোটামুটি একটা আন্ডারস্ট্যান্ডিং রেখে সপ্তাহে দুবার, এই সপ্তাহে অবশ্য আমরা বেশ বাড়াবাড়ি করছি, আমরা এই সপ্তাহে 4 বার আমাদের পার্টিসিপেন্টদেরকে এক জায়গায় জড়ো হওয়ার জন্য নানান রকম ইমোশনাল ম্যানিপুলেশন করেছি। তো সেই সেই 2 বার বা 3 বার বা 4 বার আমরা যে এক জায়গায় জড়ো হচ্ছি এবং আমাদের আলোচনায় বিভিন্ন ধরনের অনুবাদের পাশাপাশি সাহিত্য পাঠ ব্যাপারটা কোথাও না কোথাও ঠিক ঢুকে পড়ছে, এই জিনিসটা সুলগ্না বলছিলেন যে অনেকদিন পর আবার মনে হলো যে ছাত্র জীবনে ফিরে গেছি। এবং আমি নিজের ব্যক্তিগত কথাটা যদি বলি, আমি বারবারই ছাত্র জীবনেই ফিরে যেতে চাই নানা কারণে। এখন সেই জায়গাটায় গিয়ে আজকে মনে হলো যে শুভঙ্করদা, তুমিও ফেসবুকে এই ধরনের লেখা বারবার লেখো, এবং আমি যারা জানেন না তাদের বলবো যে শুভঙ্করদা নিজের ছাত্র জীবনের কর্মজীবনের সম্বন্ধে অনেক লেখা লেখে, সবগুলি লেখার সুর এক নয়, কিন্তু এটুকু বলতে পারি যে লেখাগুলি খুব তাৎপর্যপূর্ণ, আমরা যারা লেখাপড়া নিয়ে একটু ভাবনা চিন্তা করি তাদের জন্য খুব তাৎপর্যপূর্ণ। এবং সব মিলিয়ে সব শেষে আমার একটাই ইমেজ বারবার মনে ঘুরপাক খেতে লাগলো, যে এই চরম অস্থিরতার দিনে গোটা রাজ্যে, গোটা দেশে, গোটা পৃথিবীতে যখন আমরা শুধু একটু শান্তি খুঁজে বেড়াই, তখন কোথাও গিয়ে আমাদের যদি এই নির্ভরতার জায়গাটা কোথাও একটা থাকে, যে মনে হয় যে হ্যাঁ, কোনো একদিন একটা নির্দিষ্ট সময়ে গিয়ে একজন মাস্টারমশাই শান্তভাবে ক্লাসরুমে দাঁড়িয়ে বা ভার্চুয়াল ক্লাসরুমেই বসে পরপর অনেকগুলো কবিতার লাইন পড়ে যাবেন, আর আমরা শুধু আবেগের সমুদ্রে ভেসে যাব, এটা আমাদের বড় প্রাপ্তি। আজকে আমার মনে শুধু সেই ইমেজটাই ঘুরপাক খাচ্ছিল, যে এত কিছুর মধ্যে আবার আমরা সেই শান্ত একটা ক্লাসরুমে ফিরে গেছিলাম কিছুক্ষণের জন্য। এবং এর জন্য শুভঙ্করদাকে কোনোভাবেই ধন্যবাদ দেওয়া আমার ভাষায় আসবে না, কিন্তু যেভাবে আলোচনাটা সাজানো ছিল, মানে শেক্সপিয়ারও যেরকম শেষে গিয়ে বাজিমাতটা করতেন, আমি জানি না সচেতন ভাবে নাকি এটা জাস্ট হয়ে গেছে, এই শেষ অনুবাদটি যেটাতে তুমি বারবারই বললে যে তুমি মনে করেছো তোমার সীমাবদ্ধতা প্রকাশিত হয়েছে, হয়তো হয়ে থাকতে পারে, কিন্তু সেই অনুবাদের ওই এনগ্রাফটিং এর ব্যাপারটা নিয়ে তুমি যেটুকু করেছো, তাতে বাংলাতে পরপর যে শব্দগুলো বসে যে অভিজ্ঞতাটা, যে শ্রুতি মাধুর্য আমরা অনুভব করলাম, আজকের এই কুৎসিত কেয়টিক পৃথিবীতে এই মাধুর্যটা উপভোগ করার সুযোগ করে দেওয়ার জন্য তোমাকে ধন্যবাদ। এই জায়গাটা আমি বারবার বলবো, এবং আমাদের শ্রোতাদেরকে আবার ধন্যবাদ, আপনারা থাকেন বলেই এসব সম্ভব। আর আশ্চর্যজনকভাবে আমাদের পরবর্তী আলোচনাও আবার আমরা শেক্সপিয়ারে ফিরবো। আমাদের শুভঙ্করদা যদি একজন তরুণ শেক্সপিয়ার অনুবাদক হিসেবে আমাদের মধ্যে থাকেন, তাহলে এরপরে আমাদের মধ্যে আসবেন কলকাতা শহরের বেশ সিনিয়র এক শেক্সপিয়ার অনুবাদক। আমি শুভঙ্করদাকেও প্রথমাফিক আমন্ত্রণ জানিয়ে রাখি পরের সেশনে অধ্যাপক দত্তাত্রেয় দত্ত, যিনি শেক্সপিয়ারের একাধিক নাটকের অনুবাদ করেছেন, পারফরম্যান্সের জন্যও করেছেন, নিছক ভালোবেসেও করেছেন, তিনি আসবেন আমাদের মধ্যে তার অনুবাদ কীর্তি নিয়ে, অনুবাদ করার অভিজ্ঞতা নিয়ে বলতে। আর শুভঙ্করদাকে আবার আগাম আমন্ত্রণ জানিয়ে রাখছি, মালদায় সেই চায়ের দোকান, সেই রাস্তা, সবকিছু তোমার জন্য অপেক্ষা করে আছে, থাকবে। তুমি খুব ভালো থেকো। আর আজকেই সকালে শুভঙ্করদাকে আমি একটা আবদার জানিয়েছি, যদি আপনারাও সহমত হন তাহলে দেখুন রিয়াক্টটা তো দেওয়াই যায়, যে কজন আমরা আছি জাস্ট একটা রিয়াক্ট দিয়ে দিলেই হবে। সেটা হচ্ছে, আমার দাবিটা হচ্ছে শুভঙ্করদার প্রচুর কাজ থাকা সত্ত্বেও শুভঙ্করদার অবশ্য কর্তব্যের মধ্যে পড়ে শেক্সপিয়ারের সবকটি সনেটকে অনুবাদ করে সেটা একটা বইয়ের আকারে আমাদেরকে উপহার দেওয়া। এটা আমি দাবি রাখলাম শুভঙ্করদার কাছে। তোমার দাবি ক্রমশই জোরালো হচ্ছে। হ্যাঁ, এই আশাটা আমার ছিল, এবং তুমি ফেসবুকে পরীক্ষা করে দেখে নাও, পরীক্ষা প্রার্থনীয়,
সত্যজিৎ রায়ের ভাষায়। তুমি একটা পোস্ট দিয়ে দেখে নাও, তোমার স্যাম্পল দিয়ে, অবশ্যই স্যাম্পল দিয়ে, যে এই অনুবাদ আমি করেছি, সুতরাং এই অনুবাদের যদি পূর্ণাঙ্গ একটি সংকলন হয় তাহলে কি ক্রাউড ফান্ডিং হতে পারে, তুমি এত দূর অব্দি লেখো না হয়। কিন্তু অনুবাদ করতে যা সময় লাগছে, ক্রাউড ফান্ডিং হলে যতদিনে অনুবাদ শেষ হবে আবার সেই সব নোট বাতিল হয়ে যাবে। না, তুমি, আমি যতদূর জানি তুমি জর্জ আর আর মার্টিনের খুব একটা ভক্ত নও, সুতরাং আমি আশা রাখতে পারি এ ব্যাপারে যে তুমি জর্জ আর আর মার্টিন হয়ে উঠবে না, এবং জর্জ আর আর মার্টিনের থেকে একটু তাড়াতাড়ি কাজটা করে ফেলবে। তো আমরা অপেক্ষায় থাকবো, আমরা অপেক্ষায় থাকবো। থ্যাংক ইউ সো মাচ, আমার খুব ভালো লাগলো ভালো কথা বলে। সামনাসামনি আর হ্যাঁ, বললে তো সেটার একটা আলাদা অনুভূতি হয়। শুভঙ্কর, পরের বার যদি আমাদের এই উদ্যোগ হয়, আশা করছি হবে, তোমার সাথে অন্য যে বিষয়টি নিয়ে কথা হয়েছিল, যেটা আমার মনে হয় তোমার অনুবাদের আরো গভীরতর একটা জায়গা। আমি একেবারেই বলছি না শেক্সপিয়ারের অনুবাদটা খুব হালকা চালে করা, এখানেও অনেক গভীরতা রয়েছে, কিন্তু অন্য যে বিষয়টি, সেটা আমি ইচ্ছে করেই একটু সাসপেন্স রেখে দিলাম, যাতে পরের বার তোমার নামটা পোস্টারে যখন থাকবে তখন আরো অনেকে কৌতূহলী হয়ে আসেন, সেটাও তো আমাকে দেখতে হবে। সুতরাং সেই আশা নিয়ে আমি আপাতত বিদায় জানাচ্ছি। তুমি আবার শীঘ্রই মালদায় এসো। নিশ্চয়ই দেখা হবে। দেখা হবে, দেখা হবে। দাদা